স্বাগত দর্শক, ৭১ জার্নালে আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আমরা খবরের নানান বিষয় বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া ও নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে আমরা তা জানিয়ে দিই। সেই খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আমাদের সাথে আজকে স্টুডিওতে আছেন বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুস্ত মোহাম্মদ শহীদুল ইসলাম। অনেক ধন্যবাদ, যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে। এবং একই সাথে আছেন আমাদের সাথে হেলেন জেরিন খান, বিএনপির দলীয় সংসদ সদস্য। আপনাকে ধন্যবাদ এবং স্বাগত ৭১ জার্নালে। এবং অনলাইনে যুক্ত আছেন অ্যাডভোকেট হুমায়রা নূর, যুগ্ম সদস্য সচিব এনসিপির। আপনাকে ধন্যবাদ, হুমায়রা নূর যুক্ত হয়েছেন এবং সময় দিয়েছেন আমাদেরকে। নতুন মন্ত্রিসভা আমরা দেখলাম, মানে আরও নতুন করে মন্ত্রীরা যুক্ত হলেন, কিন্তু যেটি আসলে সবাই একটু আলোচনা করতেই চায় সেটি হচ্ছে যে একই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী দুজন হচ্ছেন, উপদেষ্টাও থাকছেন। সেটি নিয়ে একটা প্রশ্ন উঠেছে যে আসলে কাজের ক্ষেত্রে যদি এখানে সংখ্যাটি বাড়ে তাতে আসলে কাজ ঠিক মতো করা যাবে কি না, আপনার দৃষ্টিতে কি মনে হয়? এটা তো আসলে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা বেশি দেখছি, তাই তো? পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, আর শিক্ষা মন্ত্রণালয় আমরা দেখেছি। এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে একজন মন্ত্রী, দুজন প্রতিমন্ত্রী আছেন। এখন আপনি যদি দেখেন যে আমাদের এখন যত কিছু হচ্ছে, আপনাদের এখানে যদিও খবরটা দিয়েছে এভাবে যে বাংলা মানে আমাদের প্রধানমন্ত্রী ভারতে যাওয়ার ব্যাপারে এখনো ধরনের সিদ্ধান্ত মানে ধীরে সুস্থে দিবেন, হ্যাঁ, বাট দেখেন এই ধরনের বিষয়গুলো মানে যেগুলো কৌশলগত বিষয়, কূটনীতির বিষয়, এগুলো কিন্তু বাংলাদেশের সাথে বিশ্বের অনেক বেড়ে গেছে। তো সুতরাং এখানে কাজের চাপ অন্য মন্ত্রণালয়ের থেকে কিন্তু মারাত্মক রকম বেশি। চেঞ্জিং ওয়ার্ল্ডে, পরিবর্তিত বিশ্বে, যেখানে মধ্যপ্রাচ্য সংকট চলছে, আপনার বিভিন্ন জোট হচ্ছে অন্যান্য বিষয়, সুতরাং আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় হয়তো সরকারের বেশি হাত দরকার। আর দ্বিতীয় কথা হচ্ছে যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাহেব, উনি ইউএনজি এর সভাপতি নির্বাচিত হয়েছেন, উনি আগামী মাসে সেখানে যোগ দিবেন। সুতরাং সাপোর্টিং হ্যান্ড তো দরকার। এখন এরপরে সরকার কি করবে সেটা তার ব্যাপার। আর শিক্ষা মন্ত্রণালয় আমাদের সর্বাধিক প্রাধিকারপ্রাপ্ত একটা মন্ত্রণালয়, বরাদ্দ সবচেয়ে বেশি এই মন্ত্রণালয়। আমাদের শিক্ষা ব্যবস্থাকে সরকার মনে হয় সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, প্রতিরক্ষা খাতের থেকেও এই খাতে আমাদের বরাদ্দ বেশি অন্যান্য খাতের থেকে। সুতরাং এই বিষয়গুলো সরকারের নিজস্ব ম্যানুভারের বিষয় আছে। এখন ওনারা কিভাবে কাজ ভাগ করবেন সেটা তো আসলে যে রাজনীতিবিদ ওনারা ভালো জানেন আর কি, হ্যাঁ, কিভাবে ভাগ করতে পারেন। আমার বিষয় মানে আমার বলার বিষয়টা হচ্ছে যে কোনো মন্ত্রণালয়ে যদি অধিক বেশি কিছু থাকে তাহলে আপনি যেটা বলছেন সেটা হতে পারে, হ্যাঁ, উপদেষ্টা একজন, প্রতিমন্ত্রী একজন, মন্ত্রী একজন। এখন এটার মধ্যে আপনি যদি বলতে চান যে হ্যাঁ সমন্বয়টা কী হবে, কে কী ভাবছেন, কে কীভাবে করছেন, এগুলো স্বাভাবিক, এগুলো দেখা যায়। এই সরকারটা 6 মাসে আমরা এরকম অনেক কিছুই দেখেছি। আমি যেটাকে মানে ক্যাটেগরিক্যালি প্রতিবার যেখানে যাই সেখানেই বলি যে এটা উদারনৈতিক অদক্ষতার সরকার। কেন? এখানে আমি এই সরকারকে সবচেয়ে বেশি ক্রেডিট দিই পররাষ্ট্রনীতির ক্ষেত্রে। আমাদের পররাষ্ট্রনীতিকে স্বতন্ত্র ধারায় নিয়ে এসছেন, আমাদের বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন, স্বতন্ত্র পথে আমরা বাংলাদেশিরা মাথা উঁচু করে এবার দাঁড়িয়েছি, সেটা যেমন সত্য। আবার এই সরকারের এই গত 6 মাসের বিভিন্ন ক্ষেত্রের অদক্ষতার জিনিসগুলো আমরা দেখছি এবং সেগুলো সমন্বয়হীনতার ব্যাপার। যেমন জ্বালানি ক্ষেত্রে যখন এই সরকার আসলেন তখন তো এই মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু হলো, তো প্রায়োরিটি হওয়াও কথা ছিল যে আমাদের জ্বালানি বিষয়গুলো, নিরাপত্তা বিষয়গুলো আমরা কিভাবে দেখবো। আমাদের মাত্র একটি এলএনজি টার্মিনাল, এটা নিরাপত্তা কিভাবে দেখবো, এটা হচ্ছে সর্বোচ্চ প্রাধিকার দেওয়া উচিত ছিল। কিন্তু সেখানে আমরা দেখলাম সাইড ইস্যু নিয়ে সরকার ব্যস্ত হয়ে যাচ্ছেন। এগুলো হচ্ছে এইসব কারণে এক একজন এক একটা আইডিয়া নিয়ে আসবেন, করবেন, এক একটা চিন্তা এক এক দিকে চলবে। তবে আবার ওই কথাটা আবারও বলছি যে আমাদের এই পররাষ্ট্র শিক্ষা এরকম মন্ত্রণালয়গুলোতে যে বেশি দিচ্ছেন, হয়তো প্রধানমন্ত্রী বা আমাদের সরকার মনে করছেন যে এখানে কাজের চাপ বেশি, আমাদের নজর দিতে হবে। আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশে খুব শীঘ্রই আমাদেরকে আন্তর্জাতিক ক্ষেত্রে, আঞ্চলিক ক্ষেত্রে আরো অনেক বেশি মাত্রাতিরিক্ত হয়তো আপনারা মনে করতে পারেন যে এনগেজ হতে হবে। সেই খবরগুলো আমাদের দেশের মিডিয়াতে ঠিকভাবে হয়তো আসে না, কিন্তু আন্তর্জাতিক মিডিয়াতে আসে যে আমাদের দেশ এখন এই মানে আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে কতটুকু ম্যানুভারের মধ্যে পড়েছে, এই বিষয়টা সরকার জানেন। সুতরাং হয়তো আমরা জানি না, সেই কারণে ওই সব জায়গায় এগুলো বেশি। আচ্ছা, অ্যাডভোকেট হুমায়ুন আনুন, আপনার কাছ থেকে যদি এই বিষয়টা মন্তব্য শুনি যে পরিষদ যে এখন সংখ্যায় আরো বাড়লো, বিষয়টি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, আমার সহলোচক এবং আজকে যারা আমাদের দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। গতকাল মন্ত্রী পরিষদে আমরা বেশ পরিবর্তন দেখলাম। অনেককে দেখলাম মন্ত্রী পদমর্যাদায় উন্নীত হয়েছেন, কেউ কেউ প্রতিমন্ত্রী হয়েছেন। দুঃখের সাথে প্রথমে বলতে হয় যে কোনো নারীকে আসলে নতুন করে মন্ত্রী বা প্রতিমন্ত্রী হতে দেখিনি।
আর একটা মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী এবং একজন উপদেষ্টা, এইটা বাংলাদেশে ইতিহাসে এই প্রথম। তো যেহেতু জনগণের টাকাই প্রত্যেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যদের বেতন হয়, স্বাভাবিকভাবে জনগণ হিসেবে, সাধারণ নাগরিক হিসেবে আমাদের জানার অধিকার আছে যে এই অতিরিক্ত দায়িত্বে যারা আছেন তাদের কর্মের আসলে পরিধিটা কি হবে, এবং ওনারা কে চীন বিষয়ক দায়িত্ব পেয়েছেন এবং কে ভারত বিষয়ক দায়িত্ব পেয়েছেন, সেইটাই যদি গুরুত্বের সাথে দেখা হয়ে থাকে, তো সেইটা কার দায়িত্বের পরিধি কতটুকু, এটা আমাদের জানার অধিকার আছে এবং সেটা আমরা জানতে চাই। একই সাথে আমরা দেখলাম যে আজকে মালয়েশিয়ায় আমাদের দেশ থেকে প্রবাসী শ্রমিক, মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর ক্ষেত্রে 493টা প্রস্তাবিত প্রতিষ্ঠানের জায়গায় 25টি প্রতিষ্ঠানকে অনুমোদন দেয়া হয়েছে। এই প্রতিষ্ঠানগুলোতে অনুমোদন দেওয়ার ব্যাপারে তারা কি মানদণ্ড অ্যাপ্লাই করেছে এবং কি ক্রাইটেরিয়া এই প্রতিষ্ঠানগুলো অনুমোদন পেয়েছে, সেইটা আমাদের জানার অধিকার আছে এবং সেটা আমরা জানতে চাই। কারণ এই পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে আমরা বারংবার দেখেছি যে এই যে ম্যান পাওয়ারের ব্যবসা যারা করে তাদের প্রথম এবং প্রধান ব্যবসা হচ্ছে এই যে মানুষকে বিদেশে পাঠানোর স্বপ্ন দেখিয়ে মানুষের জমি জমা বিক্রি করে গরিব অসহায় মানুষগুলোকে নিঃস্ব করে দেয়া এবং পরবর্তীতে ঠিকমতো কাগজপত্র না করা, দক্ষতার অভাবের কারণে এবং দক্ষ লোকও সিলেক্ট করে না পাঠানো, প্রপার ট্রেনিং দিয়ে না পাঠানো, এই ধরনের অবস্থানগুলোর কারণে কিন্তু আলটিমেটলি যারা প্রবাসে যায় ওখান থেকে অনেককে আবার ফেরত আসতে হয়। এবং এই যে একটা দুর্ভোগ, যিনি নিজের ভিটা বাড়িও বিক্রি করে গিয়েছেন, আমার নিজের পরিবারে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে এরকম আছে যে একেবারে ভিটাটাও বিক্রি করে প্রবাসে গিয়েছেন, কিন্তু ঠিকমতো কাগজপত্র হ্যান্ডেল না করার কারণে পরবর্তীতে ভিসা জটিলতা এবং দূতাবাসে প্রবাসীদের, এটা শুধু মালয়েশিয়া না, সারা পৃথিবীতে আমরা আমাদের যে প্রবাসী ইউনিটগুলো আছে তাদের সাথে যোগাযোগের মাধ্যমে জানতে পেরেছি যে প্রবাসীদের জন্য ওখানে যে বাংলাদেশি দূতাবাস আছে কোনোভাবেই সহযোগী ভূমিকা পালন করে না। এবং অনেকে হয়তো বাংলাদেশে এসেছেন, আবার ফেরত যাওয়ার আগেই জানতে পারছে যে তার চাকরিটাই চলে গিয়েছে, কিন্তু তার কিন্তু নির্দিষ্ট সময় ছুটি ছিল। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের যে এম্বাসি আছে তারা তো আইনগত সহায়তা প্রদান করা বা ওই দেশের যেই সরকারের সাথে আলাপ করা, যে বাংলাদেশে যেমন শ্রম আইন কি বলে যে আপনি তো বিনা নোটিশে আইনগত পদ্ধতি অবলম্বন না করে কাউকে একেবারেই চাকরি থেকে ডিসমিস করতে পারেন না। সেক্ষেত্রে বাংলাদেশের শ্রমিকরা কেন এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে সেই বিষয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কি ভূমিকা পালন করবে, আবার সংশ্লিষ্ট মন্ত্রণালয় কিভাবে এই 25টা আসলে কোম্পানিকে অ্যালাউ করেছে, পারমিট করেছে, সেটাও আসলে জানার বিষয়। তো সবকিছু মিলে সরকারের পররাষ্ট্র নীতি আমরা আশা করেছিলাম যে নতজানু হবে না, ওনারা এই কমিটমেন্টেই আসলে রাষ্ট্র ক্ষমতায় এসেছেন। তো এই জায়গায় আমরা সরকারের যেই প্রথম যে পদক্ষেপ, যে ভারতের প্রতি যে আমাদের সর্বসময় এর আগে যেই সমস্যাটা ছিল যে আমরা একটা নতজানু পররাষ্ট্র নীতিতে বিশ্বাসী ছিলাম বা ওইভাবেই আমরা রাষ্ট্র পরিচালনা করেছি, বর্তমান সরকারের অন্তত এই দিকটা আমি ভালো বলবো যে ওনারা সেই দিক থেকে সরে এসে একটা বোল্ড স্টেটমেন্ট দিয়েছেন যে আমাদের দেশের যারা দাগী আসামি, খুনের আসামি আছেন তাদেরকে আগে ফেরত দিতে হবে এবং তাদের সাথে আমাদের বর্তমানে বিদ্যমান এক্সট্রাডিশন ট্রিটি আছে, সেই ট্রিটি অনুযায়ী তারা কি ব্যবস্থা নিচ্ছে এবং নিবে সেইটা হচ্ছে দেখার বিষয়। আজকে যে অমিত শাহর খবরটা যেটা পড়লেন যে যারা ওখানে আশ্রয়ে আছে শরণার্থী তাদেরকে তারা আসলে নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে চিন্তা করছেন, অথচ কিছুদিন আগেই কিন্তু এই একই মানুষ আমরা সেই প্রসঙ্গটা নিয়ে আলোচনাও করব। হুমায়ুন আপনি আছেন আমাদের সাথে। হেলেন জেরিন খান, এই মন্ত্রী পরিষদ নিয়ে যে কথাটা হচ্ছে, যেমন হুমায়ুন বলছিলেন যে দীর্ঘায়িত বড় হলো, দীর্ঘ করা হলো, কিন্তু তাদের কাজ কি হবে এবং সমন্বয় এবং একই সাথে জবাবদিহিতার বিষয়টি নিশ্চিতের ক্ষেত্রে সরকারের হয়তো আরেকটু পরিষ্কার করে বিষয়টা জানানো দরকার ছিল। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে এবং সমালোচক হিসেবে যারা এসেছেন তাদের প্রত্যেকে। বিশেষ করে হুমায়ুন বক্তব্য দিয়ে আমি শুরু করি। ওরা বিরোধী দল, ওরা সবসময়
প্রশ্ন করবে, আমাদের জবাবদিহিতার মধ্যে রাখবে, এটাই আমরা মানে আমরা সরকারি দল হিসেবে আমরা যেমন সবসময় চাপের মধ্যে থেকে আমরা সঠিক পথে যাওয়ার চেষ্টা করব, এবং জনগণও কিন্তু বিরোধী দলের কাছ থেকে এটাই প্রত্যাশা করে যে তারা সবসময় গঠনমূলক সমালোচনা করবে এবং যেই সমালোচনাটা গ্রহণযোগ্য হবে, এবং এর মধ্যে দিয়ে সরকার তার যদি কখনো কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে সে কিন্তু সংশোধন করবে। তাই আমি মনে করি এখন যে হুমায়ুন যে প্রশ্নগুলো রেখেছে এটা পুরোপুরি যুক্তিসঙ্গত প্রশ্ন, কারণ তারা প্রশ্ন করতেই পারে, কারণ অতীত দিনে সবসময় দেখা গিয়েছে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সবসময় দেখা গিয়েছে যে দুইজন মন্ত্রী, একজন মানে ফুল মিনিস্টার, একজন প্রতিমন্ত্রী থাকে, কিন্তু এবারেই নতুন হলো যে আর দুজন প্রতিমন্ত্রী হয়েছে, স্বাভাবিক কারণে তাদের প্রশ্ন আসতে পারে। তো আমি মনে করি যে এটা কিন্তু রুশ ভাই ভালোই উত্তর দিয়ে দিয়েছেন যে কি কারণে দুজন প্রতিমন্ত্রী এসছে, কারণ জাতিসংঘের সাধারণ পরিষদে এটা খুবই গর্বের বিষয় এবং এটা আনন্দের বিষয় বাংলাদেশের জন্য যে সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী, তিনি 1 বছরের জন্য ছুটিতে যাচ্ছেন। সেই কারণে আমরা স্বাভাবিক কারণেই আমরা বুঝতে পারি যে এই বৃহৎ মন্ত্রণালয় পরিচালনা, আর এখন তো যেটা খুবই স্বাভাবিক একটা বিষয় যে পৃথিবীর সাথে প্রত্যেক একটা দেশ আর একটা দেশের সাথে এত বেশি কানেক্টেড, এটা কিন্তু আপনি আজ থেকে 20 বছর আগেও চিন্তা করতে পারতেন না, কিন্তু এখন পৃথিবীর কোনো এক জায়গায় সমস্যা হলে সেই সমস্যার সাথে কিন্তু গোটা পৃথিবী জড়িয়ে যাচ্ছে। যেমন ধরেন ইরান, আমেরিকা কিংবা ইসরায়েলের যে যুদ্ধ সংগঠিত হচ্ছে, সারা পৃথিবী কিন্তু উদ্বিগ্ন, সারা পৃথিবী কিন্তু সাফার করছে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে গিয়েছে, সারা পৃথিবীর জ্বালানি সংকট দেখা দিয়েছে, তেলের সংকট দেখা দিচ্ছে। কাজেই এখন আবার দেখেন যে আমাদের শুল্কের উপরে যে আমেরিকা কর আরোপ করেছে, সেটার দ্বারা কিন্তু সারা পৃথিবীতেই কিন্তু কোনো না কোনোভাবে প্রভাবিত হচ্ছে। বাংলাদেশ তো অনেক বেশি হচ্ছে, ফেস করছে। তো এইরকম এখন যেহেতু পৃথিবী এত বেশি কানেক্টেড, সেই কারণে কিন্তু আমাদের এই পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনেক বেশি গুরুত্ব দিতে হচ্ছে। সেই কারণে উনি যেহেতু 1 বছরের জন্য ছুটিতে যাবেন, আমার মনে হয় এইটাকে সামনে রেখেই দুইজন প্রতিমন্ত্রী দেওয়া হয়েছে। হয়তোবা কাজ নির্দিষ্ট ভাগ করে দেওয়া হতে পারে, সারা পৃথিবীর কাকে কোন জায়গায় দেবে সেটা আবার নাও হতে পারে, আমি ঠিক বলতে পারবো না। তবে এই মুহূর্তে যেহেতু আমাদের মানে ফুল মিনিস্টার চলে যাবেন 1 বছরের ছুটিতে, সেই কারণে প্রতিমন্ত্রী দুইজন দেওয়া হয়েছে। এটা একটা। আর একটা হলো শিক্ষা মন্ত্রণালয়, আপনি জানেন যে বর্তমান প্রধানমন্ত্রী এবং আমাদের যে বর্তমান যে বাজেট দেওয়া হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার প্রথম দিক থেকেই কিন্তু তিনি যেই জায়গাটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন সেটা হলো আমি বলবো যে শিক্ষা, এবং বাজেট আপনি দেখেছেন এবারই সবচেয়ে ইতিহাসের সবচেয়ে বড় বাজেটটি দেওয়া হয়েছে শিক্ষা খাতে। এবং তিনি ইতিমধ্যেই কিন্তু ঘোষণা দিয়েছেন যেমন যে শিক্ষাকে তিনি আমূল পরিবর্তন করতে চান, যেই কারণে তিনি বলেছেন যে যেটা দেশনেত্রী বেগম খালেদা জিও করেছিলেন, ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পর্যন্ত, মাননীয় প্রধানমন্ত্রী করেছেন যে তিনি অনার্স এবং ডিগ্রি পর্যন্ত তিনি অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করবেন। এবং তিনি এখানে একদিকে তো বাজেট দিয়েছেন, আবার তিনি এই জায়গায় কিন্তু অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন, যেমন ছোট ছোট বাচ্চাদেরকে তিনি ড্রেসের কথা, ড্রেস বই খাতা তো দিবেনই, এছাড়া তিনি কিন্তু ড্রেস দিচ্ছেন, ব্যাগ দিচ্ছেন, জুতা দিচ্ছেন, খাবার দিচ্ছেন, মানে এতগুলা নতুন নতুন আইটেম, কিন্তু এটা একটা বিরাট কর্মযজ্ঞ কিন্তু তিনি নিয়ে আসছেন। তো এই জায়গাটা কিন্তু পরিচালনা করবার জন্য নতুনভাবে চিন্তা করা হচ্ছে। সেই কারণে আমরা দেখেছি যে প্রাথমিক এবং গণশিক্ষায় একজন আলাদা প্রতিমন্ত্রী দেওয়া হয়েছে। তা আমি মনে করি যে এই সমস্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়কে কেন্দ্র করে এই নতুন নতুন ভাবে কিন্তু নতুন ভাবে ঢেলে সাজানো হচ্ছে। জবাবদিহিতা আমি মনে করি বিরোধী দলের পক্ষ থেকে প্রশ্নগুলো থাকবে এবং এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য সরকারি দল সবসময় প্রস্তুত থাকতে হবে। এই জায়গায় আমি মনে করি বিরোধী দলের ভূমিকা সঠিকভাবে পালন করছে। ঠিক আছে, আমরা আলোচনায় ফিরবো এই বিষয়ে, কারণ বিরোধী দলের পক্ষ থেকে বিশেষ করে জামায়াতের একজন নেতা তিনি কিন্তু বলছেন যে দলীয় লোকদের পুনর্বাসন করার জন্য আসলে বর্তমান সরকার এভাবে মন্ত্রী পরিষদ সাজিয়েছে। আসলে বিষয়টা তাই কিনা আমরা ফিরবো এই উত্তর নিয়ে বিরতি। যে প্রশ্নটি রেখেছিলাম, কিন্তু তার আগে যেহেতু আমাদের আছেন অ্যাডভোকেট হুমায়রা নূর, তার কাছ থেকে একটু পরিষ্কার করে আমরা জানতে চাই যে যদিও এটি জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন যে যেহেতু আপনারা 11 দলীয় জোটের সাথেই আছেন, তাদের সাথেই আছেন, সেখানে এই মন্ত্রী পরিষদ নিয়ে বলা হচ্ছে যে দলীয় লোকদের পুনর্বাসনের জন্যই রাষ্ট্র কাঠামোকে ব্যবহার করছে বিএনপি।
আসলে ব্যাপারটা হচ্ছে ওনারা কি প্রসঙ্গে এই কথাটা বলেছেন সেই বিষয়টার চেয়ে নতুন মন্ত্রী পরিষদ নেই আসলে প্রতিক্রিয়া তিনি এই ধরনের কথা বলেছেন আর কি। জি জি তার চেয়ে বড় কথা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়েছে দলীয়ভাবে আমাদের মধ্যে যে আলোচনাটা হয়েছে সেইটা নিয়ে আমি একটু বরং ফোকাস করতে চাই। ধরেন এই যে হুমায়ুন কবির সাহেবকে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হলো, উনি কিন্তু নির্বাচনের আগে জনাব খসরু সাহেবকে, যিনি এখন আমাদের বাণিজ্য মন্ত্রী, উনাকে নিয়ে ভারতে গিয়ে কিন্তু বলেছেন যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যে পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্রনীতি আসলে খুব একটা অ্যাপ্রিসিয়েটিভ ছিল না। এই ধরনের একটা মন্তব্য কিন্তু উনি সে সময় করেছিলেন এবং সেইটার বিষয়ে যখন বিএনপির দায়িত্বশীল নেতাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল তখন তারা বলেছিলেন এটা তার ব্যক্তিগত মতামত হতে পারে, ব্যক্তিগত সফর হতে পারে, এই বিষয়ে তারা কোনো মন্তব্য করতে রাজি হন নাই। তো আমরা তো ছোটবেলা থেকে জেনে এসেছি যে ভারত এবং বাংলাদেশ প্রশ্নে বেগম খালেদা জিয়া সবসময় আপোষহীন ছিলেন এবং সেই জায়গায় উনি নিজের সম্মানের জায়গাটা সবসময় সমুন্নত রেখেছেন এবং উনি ভারতের সাথে ওই নতজানু রাজনীতিটা কখনোই করতে রাজি হন নাই বলেই অনেকদিন হয়তো তাকে ক্ষমতার বাইরেও থাকতে হয়েছিল। বিরোধী দল হলেও ওনার এই কাজটা যে অ্যাপ্রিসিয়েট করার মতো ছিল সেটা আমাকে বলতে হবে। তো সেই জায়গায় এমন একজনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হলো যিনি খুদ বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানকে এবং ভূমিকাকে একটা প্রশ্নের মুখে ফেলে দিয়ে এসেছিলেন নির্বাচনের আগে। এইটা নিয়ে এনসিপির প্রশ্ন আছে। তো ওইটা নিয়ে আমরা আসলে একটা ব্যাখ্যা চাই যে তাহলে যিনি বিএনপির প্রতিষ্ঠাতা, বিএনপির আসলে সবচেয়ে খারাপ সময় সারা দেশের মানুষকে যিনি ধরে রাখলেন, তাদেরকে নিয়ে এই ধরনের মন্তব্য যিনি করেন তাকে কি হিসেবে বিএনপি দায়িত্ব দিল, সেটা তো আসলে প্রশ্ন থেকেই যায়। আবার একই সাথে যেই প্রশ্নটা আমি করেছি সেইটাও আমাদের দলীয় আলোচনার একটা অংশ, যে এই যে মালয়েশিয়ার যে 25টা কোম্পানিকে মালয়েশিয়াতে প্রবাসী শ্রমিক পাঠানোর যে লাইসেন্স দেওয়া হলো সেইটা কি ক্রাইটেরিয়ায় করা হয়েছে সেটা জানতে চাওয়া। আর হেলেন জেরিন আপা যেটা বললেন যে বিশ্ব পরিস্থিতির কারণে আমাদের এই পররাষ্ট্র মন্ত্রণালয় বেশি ফোকাস করতে হচ্ছে, সেই কথাটা আমরা আরো এলাবোরেটলি কাকে কি দায়িত্ব দেওয়া হচ্ছে এবং আমাদের অগোচরে আমরা তো আসলে অন্তর্বর্তীকালীন সরকারেরও অনেক ভূমিকা নিয়ে প্রশ্ন করেছি যে ওনারা কার সাথে কি করছে। এবং আপনি দেখেন মানবাধিকার করিডোরের মতো এত সেন্সিটিভ একটা বিষয় কিন্তু আমাদেরই আসলে প্রোটেস্টের কারণে ওইটা আর সামনে আগানোর আলোর মুখ দেখতে পারে নাই, সেই রকম একটা প্রতিজ্ঞা যেটা ইন্টারিম গভর্নমেন্ট করতে চেয়েছিল। তো এই একই সাথে আমরা এই সরকারের কাছে অনুরোধ করব যে কোথায় কি ভূমিকা নিচ্ছেন এইটা বাংলাদেশের মানুষকে কোনোভাবেই ধোঁয়াশার মধ্যে রাখা যাবে না। বাংলাদেশের মানুষের কাছে এই জিনিসটা উন্মুক্ত করতে হবে। এই যে ধরেন শেখ হাসিনা সরকার বারবার যেভাবে ভারতের কাছে আসলে মাথা নত করেছে এবং বাংলাদেশের স্বার্থ বিরোধী কাজ করেছে, সেই কারণেই কিন্তু শেখ হাসিনাকে চলে যেতে হয়েছে। আমরা এই মুহূর্তে যেই স্টেটমেন্টটা আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেখেছি, সেই স্টেটমেন্টের মধ্যে কিন্তু কোথাও লেখা নাই যে ভারত থেকে শেখ হাসিনা এবং হাদির হত্যাকারীকে ফেরত না দেয়া পর্যন্ত আমার প্রধানমন্ত্রী ভারতে যাবেন না। আমরা কিন্তু আশা করেছিলাম যে এটাও স্পষ্ট করা হবে, কিন্তু এই ধরনের কোনো মন্তব্য বাংলাদেশের পক্ষ থেকে তো বলা হয়েছে যে অনুকূল পরিবেশ যদি ভারত তৈরি করতে পারে তাহলে বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী এই সফর নিয়ে হয়তো চিন্তা ভাবনা করবেন বা আলোচনার সামনে এগোতে পারে। কিন্তু অনুকূল পরিবেশের প্রথম শর্ত কি? আপনি আমার দেশের এত বড় একটা গণহত্যা করেছে যারা, হাদিকে খুন করার সরল নীল নকশা করেছে কি স্বার্থে কারা? আপনি শুধু এই 24-এর গণ অভ্যুত্থান এবং এখন পর্যন্ত যেই ঘটনা শেখ হাসিনা এবং হাদির হত্যাকারী ছাড়াও তার আগে বিগত 17 বছরে আপনি যদি আমরা যতটুকু পড়াশোনা করে জানতে পেরেছি যে ইলিয়াস আলীর হত্যাকাণ্ডের পিছনেও কিন্তু ভারতীয়দের ষড়যন্ত্র আছে, কারণ ইলিয়াস আলী শেষ ভারতের বিরুদ্ধে মন্তব্য করার কারণেই কিন্তু ওনাকে গুম হয়ে যেতে হয়েছিল এবং স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও কিন্তু এই ধরনের পরিস্থিতির শিকার হয়েছিলেন। তো আমি এবং আমরা দলগতভাবে জনগণ যেই জিনিসটা স্পষ্ট জানতে চাই সেটাই আমাদের জানতে চাওয়া। আমরা সরকারকে প্রশ্ন করি, হেলেন আপা যেটা বললেন সেটা আমাদের জবাবটা স্পষ্ট হলে আমরা সরকারকে সহযোগিতা করব এবং রাষ্ট্রের স্বার্থে আমরা সবাই এক হয়েই কাজ করব। জি, হেলেন জেরিন খান,
একই সাথে আরেকটি প্রশ্ন একটু করে রাখি, সেটাই হচ্ছে যে জামাত ইসলামের একজন সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরোয়ার তিনি বলছেন যেসব সরকারি দলের এমপিরা বিরোধী দলকে নানা রকম কটূক্তি করে বা নানা ধরনের আজে বাজে কথা বলে তাদেরকে অনেকটা পুরস্কৃত করেছে এই মন্ত্রিসভায় যুক্ত করে হচ্ছে বর্তমান সরকার। প্রথমত বিএনপির পক্ষ থেকে কিন্তু কেউ কটূক্তি করুক এটা কখনোই মানে কেউ কটূক্তি করেছে, 2-4 জন করেছে, যারা করেছে তাদের বিরুদ্ধে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা করা হয়েছে। তারা আমার মনে হয় যে মন্ত্রিপরিষদে কিংবা তাদের মধ্যে অনেকে নির্বাচনই করে নাই। আপনি যেমন ফর এক্সাম্পল আপনি জানেন যে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমার একদম সরাসরি ডাইরেক্ট নেতা, এত বর্ষিয়ান নেতা, এত বেশি গণতন্ত্রকামী একজন ছাত্রদল নেতা শামসুজ্জামান দুদু ভাই, এত প্রবীণ নেতা, কিন্তু তাতে সে একটা বেফাস বক্তব্য দিয়েছিলেন, কিন্তু সাথে সাথে দল কিন্তু এটা কিন্তু নিন্দা জানিয়েছে এবং তার ব্যাপারেও কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে আসা হয়েছে। তো এরকম আমাদের যা 2-1 জন দিয়েছে, আমি জানি যে তা দলের পক্ষ থেকে কিন্তু সাময়িক হলেও তাদের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে, কিন্তু সাময়িকভাবে তিরস্কার করা হয়েছে এই ধরনের কিন্তু, এবং তাদেরকে তো পুরস্কৃত করার কোনো প্রশ্নই আসে না, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই কিন্তু একটা মূল্যবোধের মানে বাংলাদেশের সব কিছু প্রায় ধ্বংস, প্রায় সবচেয়ে বেশি যেটা মানে ধ্বংসের মুখে পড়েছে সেটা কিন্তু বাংলাদেশের মানুষের মূল্যবোধ বলতে চিন্তা চেতনা চলন বলন সব কিছুতে এই জায়গাটা কিন্তু সবার আগে মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে আসতে চাচ্ছেন। সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রী ধরেন বিএনপির কোনো নেতা কর্মী সমর্থক কেউ কোনো ধরনের উগ্র কথাবার্তা বলুক, এটা আমরা আসলে ডে 1 থেকে, আমরা যেদিন থেকে রাজনীতিতে এসেছি আমরা কিন্তু সবসময় আমাদের দলের একদম সিনিয়র নেতৃবৃন্দের কাছ থেকে একটাই বক্তব্য শুনতাম, মানে একটাই দিক নির্দেশনা যে কখনো সিনিয়রদের অবমাননা করে, সে যে দলেরই হোক তাদেরকে সম্মান করে করতে হবে, তোমরা গঠনমূলক সমালোচনা করো। এইটা কিন্তু বিএনপির, এটা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেন এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেন, তাদের ব্যক্তিগত আচরণ থেকেই কিন্তু এই জাতি সেটা দেখতে পাচ্ছে। আর আমরা সেই দলের একজন কর্মী হিসাবে আমরা সকলেই কিন্তু আমাদের সর্বোচ্চ নেতা নেত্রীদের কিন্তু ফলো করার চেষ্টা করি। আমি ওই জায়গাটা গেলেও গোলাম পরোয়ার সাহেব কি বললেন এটা আসলে কতটা গ্রহণযোগ্য আমি এই জায়গায় আর কিছু তেমন কিছু বলতে চাই না, এটা জাতির কাছেই ছেড়ে দিলাম। আর দ্বিতীয়ত হলো যে হুমায়রা নূর যে কয়টা বিষয় নিয়ে আসছে, প্রথমত এটা হুমায়রা নূরের সাথে আমি সম্পূর্ণভাবে একমত। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, অর্থাৎ জাতীয়তাবাদী দলটাই আপনি সৃষ্টি হয়েছিল কিংবা জাতীয়তাবাদী দলের এই যে 2 জন একদম প্রতিষ্ঠাতা এবং আমাদের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া, তাদের যে রাজনীতি সেটা কিন্তু ওই রাজনীতিটাই এই জাতি দেখেছে। তারা কিন্তু দলের প্রশ্নে, এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মেইন স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ। আমার মনে হয় এই স্লোগানটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানও দিয়েছেন, খালেদা জিয়াও দিয়েছেন। কাজেই এই সবার আগে বাংলাদেশ এই নীতিতে কিন্তু হুমায়রা নূর যেটা বলেছে যে আমাদের মাননীয় সদ্য যে প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির ভাই, তো তার সম্পর্কে বলেছে, আমি জানি না কোথায় সে, আমি দেখি নাই, আমার কাছে এরকম কোনো প্রমাণও নাই। তবে আমি বলবো যে হুমায়ুন কবির সাহেব যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী লন্ডনে ছিলেন সেই সময় তার পার্সোনাল যে পররাষ্ট্র বিষয়ে সেটা কিন্তু তিনি এই কর্ম যে পরিকল্পনা ছিল সেগুলা কিন্তু তিনি ওই জায়গাটা মানে লন্ডন ভিত্তিক তিনি কিন্তু পরিচালনা করতেন। তার পরবর্তীতে তাকে তো আন্তর্জাতিক বিষয়ে তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল। কাজেই তিনি কিন্তু সততার সহিত নিষ্ঠার সহিত দীর্ঘ বছর যাবৎ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এক হয়ে তিনি কাজ করেছেন এবং সেই যোগ্যতার ভিত্তিতে, সেই মানে দক্ষতার ভিত্তিতে কিংবা সেই একনিষ্ঠতার ভিত্তিতেই তাকে কিন্তু এই প্রতিমন্ত্রীর দায়িত্বটা দেওয়া হয়েছে। কাজে আমি জানি না হুমায়রা নূর কোথায় এই বিষয়টা পেয়েছেন, তবে আমরা যতদূর জানি তিনি খুবই যোগ্য, দক্ষ এবং নিষ্ঠার সহিত এই দলের দায়িত্ব পালন করে যাচ্ছেন। এটা একটা। আর একটা হলো যে মালয়েশিয়ার বিষয় যেটা বলেছেন, দেখেন মালয়েশিয়ার সাথে যেটা আমি বলতে চাই যে দীর্ঘ বছর যাবৎ মালয়েশিয়ার সাথে বিএনপির কিন্তু একটা পার্সোনাল একটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথেও একটা আছে না পার্সন টু পার্সনের যে রিলেশন, সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে যেমন আমরা জানি যে মিডল ইস্টের সাথে একটা আত্মার
সম্পর্ক ছিল সেটা কিন্তু কন্টিনিউ করে গিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তারই ধারাবাহিকতায় আপনাদের মনে আছে কিনা যে আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব যখন আজকের প্রধানমন্ত্রী ছিলেন সে 2001-এ, সেই সময় কিন্তু তিনি কয়েকবার মালয়েশিয়া গিয়েছিলেন এবং তার এই মালয়েশিয়াকে কেন্দ্র করে কিন্তু নানা রকমের প্রোপাগান্ডা করা হয়েছিল। কিন্তু তিনি একটা, আমার মনে আছে এনটিভির একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি মালয়েশিয়া বারবার করে ছুটে যান একটা জিনিস দেখতে, যে মালয়েশিয়া এত দ্রুততার সহিত কিভাবে একটা উন্নত রাষ্ট্রের দিকে যাচ্ছে, তিনি ওই বিষয়টা জানার জন্য। এবং তিনি কয়েকবার মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সাথে তিনি কিন্তু কয়েকবার বসেছিলেন, তার কাছ থেকে তিনি সাজেশন নিয়েছিলেন। সেই কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ব্যক্তিগতভাবে মালয়েশিয়ার প্রতি একটা দুর্বলতা আছে। এই মালয়েশিয়ার নতুন যে আমরা জানি যে বিগত ফ্যাসিস্ট যে সরকার ছিল, আমার ব্যক্তিগতভাবে আমি বলবো আমার হাজব্যান্ডেরও কিন্তু মালয়েশিয়া সরকারের সাথে সরাসরি ব্যবসা ছিল, মালয়েশিয়া ভিসা প্রসেসিং এজেন্সি। সেই কারণে আমিও কিন্তু এই ব্যাপারটা খুব ভালো করে জানি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা চাচ্ছেন, এবং মালয়েশিয়ার আপনি জানেন যে আমাদের দেশ থেকে এই যে লোক নেওয়ার বিষয়টা মালয়েশিয়ার বর্তমান যে প্রধানমন্ত্রী আছেন তিনি বন্ধ করে দিয়েছেন। কি কারণে? কারণ এখানে যেটা হচ্ছিল একটা অন্যায় কাজ হচ্ছিল, সেটা যে শ্রীলঙ্কা থেকে, নেপাল থেকে, এইসব জায়গা থেকে যেই অর্থে ওখানে লোক যেত তার দ্বিগুণ তিনগুণ মানে টাকা খরচ করে মালয়েশিয়ায় আমাদের লোক যেতে হতো। এই যে অন্যায় অর্থ লেনদেন হতো, এটা মালয়েশিয়ার জনগণের সাথেও কিন্তু এই যে ক্রাইম কাজটা হতো। সেই কারণে সে কিন্তু এই যে বাংলাদেশ থেকে লোক নেওয়া বন্ধ করে দিয়েছিলেন। এইটারই নতুন দ্বার উন্মুক্ত করছেন মাননীয় প্রধানমন্ত্রী। এবং তিনি যতটা, আমার বিশ্বাস, যতটা স্বচ্ছতার সহিত করা যায় সেই কারণে তিনি স্বল্প সংখ্যক নিয়ে আসছেন, যাতে এই জায়গায় কোনো রকমের কেউ অন্যায় এবং অবৈধ এবং দুর্নীতির কোনো আশ্রয় প্রশ্রয় নিয়ে জনগণকে আবারও ভোগান্তির শিকার করতে না হয়। অর্থাৎ যে অর্থ দিয়ে মালয়েশিয়া যাওয়া, এখানে 3 লাখ থেকে 3.5 লাখ টাকা হয়তো বা খরচ, সর্বোচ্চ 4 লাখ টাকা খরচ হতে পারে। সেখানে দেখা গিয়েছে ওই সময় 7 লাখ 8 লাখ কোথাও 11-12 লক্ষ টাকা খরচ করে কিন্তু মালয়েশিয়া যেতে হতো। তো সেইটা যেতে না হয়, আমার মনে হয় এই ধরনের কোনো পরিকল্পনা আছে। তবে এই ব্যাপারে আমি একেবারেই ক্লিয়ার ভাবে আমি ঠিক জানি না। ঝুমাইরা যেহেতু প্রশ্ন করেছে, আমার মনে হয় আমাদের সরকারে যারা আছেন, এই দায়িত্বে যারা আছেন, নিশ্চয়ই সেটা কিন্তু যে 25টি এজেন্সিকে আসলে সরকার বেছে নিয়েছে, তারা কেমন করে এই কাজটি করবেন বা পেল, সেটা নিয়ে আসলে প্রশ্নটি আমার মনে হয় এটা নিয়ে গবেষণা করা হয়েছে, এটা নিয়ে পর্যালোচনা করার ভিত্তিতেই এই কাজটি করা হয়েছে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং এই জায়গায় কোনো রকমের অস্বচ্ছতা আমার মনে হয় না মাননীয় প্রধানমন্ত্রী এটাকে কোনো রকম প্রশ্রয় দিবেন। কারণ তিনি ব্যক্তিগতভাবেও বাংলাদেশের, কারণ তার কিন্তু কমিটমেন্ট আছে আগামীতে 1 কোটি জনগণকে 1 বছরে তিনি বেকার সমস্যার সমাধান করেন, মানে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবেন। কাজেই এইটা কিন্তু আমরা যে ম্যানিফেস্টো দিয়েছি সেখানে এইটা কিন্তু আমাদের ম্যানিফেস্টোতে আছে। কাজেই সেই 1 বছরের মধ্যে আমরা 1 কোটি জনগণের যে কর্মসংস্থানের ব্যবস্থাটা সেটা আমরা নিশ্চিত করতে চাই। কাজেই এখানে আমার মনে হয় হুমায়রা নুররা অবশ্যই প্রশ্ন করবে, এই প্রশ্নগুলো চলতেই থাকবে, এবং এই প্রশ্নের ভিতরে আমাদের কেউ যদি অসৎ উদ্দেশ্য থাকে তারা কিন্তু সাবধান হয়ে যাবে। আমি মনে করি বিরোধী দলের এই ধরনের গঠনমূলক পর্যালোচনা, যেটা এই যে জামাত ইসলামের একজন মানে নেতা দিয়েছেন, যে বিএনপির দলীয় লোকজনদেরকে আরো বেশি সুযোগ সুবিধা দেওয়ার জন্য মন্ত্রিপরিষদ বাড়ানো হয়েছে, এটা একটা হাস্যকর বিষয়। কারণ কি সুযোগ সুবিধা, একজন মন্ত্রীর আর কতই বা সুযোগ সুবিধা হতে পারে। আমার মনে হয় এই ধরনের চিন্তা ভাবনা না করে, যদি এটা বলতে পারে, যদি কোনো মন্ত্রী কোনো দুর্নীতির আশ্রয় নেয়, কোনো মন্ত্রী যদি ব্যর্থতার মানে পরিচয় দেয়, সেই জায়গায় অবশ্যই তারা সমালোচনা করবে, সেটা আমরা গ্রহণ করব। জি, আপনার কাছে কি মনে হয় যে জি আপা আপনি বলছিলেন যে আপনি হয়তো জানেন না, তাই আমি জাস্ট আপনাকে জানার জন্য, আপনি দলীয় ফোরামে যাতে এই প্রশ্নটা করতে পারেন এই জন্য আমি আপনাকে হুমায়ুন কবির সাহেবের যে স্পেসিফিক বয়ানটা সেটা উল্লেখ করতে চাই। সেটা হচ্ছে উনি বলেছেন যে ভারতে যখন গিয়েছিলেন উনি বলেছেন পেছনে ফিরে তাকানোর পরিবর্তে আমাদের সামনে এগিয়ে যাওয়া প্রয়োজন। 80-90 দশকের রাজনীতি এখন বিলুপ্ত হয়ে গিয়েছে। তারেক রহমান চান আমরা ভারতের সাথে যুক্ত হই,
এখন উভয় দেশের তরুণ জনগোষ্ঠী আমাদের প্রধান অগ্রাধিকার। বিএনপি সরকারের বিগত আমলগুলোতে ভারত ও বাংলাদেশের খারাপ সম্পর্কের নীতিকে তিনি ভুল ও বোকামি বলে মন্তব্য করেছেন। একই সাথে আমরা ৭১ বিজনেসে একটা প্রতিবেদন দেখতে পেয়েছি যে গ্রামের রাস্তা সংস্কারের জন্য কোটি টাকার কম্পিউটার কেনা হচ্ছে। রাস্তা সংস্কারের সাথে কম্পিউটারের কি সম্পর্ক যদিও জানি না। আবার সেই বালিশকান্ডের মতো কালভার্ট মেরামতের জন্য একনেকে পাশ হয়েছে ভুতুরে ব্যয়ের বিল। আবার প্রতি কিলোমিটার নির্মাণে ৮০ লক্ষ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে, যেই ব্যয় দিয়ে আসলে একেবারে মহাসড়কই তৈরি করা যায়। তো এটা উল্লেখ করলাম এই জন্য যে আপনি যে বলছিলেন যে মালয়েশিয়ায় পাঠানোর জন্য যে অতিরিক্ত অর্থ দিতে হতো এবং সেটা যাতে বন্ধ করা হয়, এই জন্য এই প্রতিষ্ঠানগুলোকে যাচাই বাছাই করে নেওয়া হয়েছে। যাচাই বাছাইয়ের ক্রাইটেরিয়া কি ছিল সেটা আমরা জানতে চাই। তারাও কি কোনোভাবে কোনো আর্থিক সুবিধা দিয়ে এই লাইসেন্স গুলো অ্যাভেল করেছে কিনা এবং তাদের অভিজ্ঞতা কি সেটা জনগণের সামনে স্পষ্ট করতেই হবে। কারণ বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অভিজ্ঞতাহীন লোকেরা অনেক জায়গায় সুবিধা পাচ্ছেন এবং সেই জায়গায় এটা জানতে হবে, না হলে তারা কিন্তু আবার এইভাবে ওই যে বালিশকান্ডের মতো যেভাবে ভুতুরে কালভার্টের বিল পাস হচ্ছে সেইভাবে একইভাবে মালয়েশিয়াতে যাওয়ার জন্য প্রবাসীরাও ভোগান্তির শিকার আবারও হবেন। আচ্ছা আমি ঠিক আছে, শেষ হয়েছে। আমি একটু বলি, ভাই বসে আছেন, আমি আসলে সরি, আমি এই জায়গায় একটু প্রশ্ন দিতে চাই। প্রথমত যে এই যে হুমায়ুন ভাই সম্পর্কে যে কমেন্টটা করলো, দেখেন আমরা কিন্তু ভুলে যাই নাই বিএনপি যখন বিশেষ করে এই গণ অভ্যুত্থানের পরপরই বিএনপির বিরুদ্ধে কিন্তু মারাত্মক ট্যাগ লাগানো হয়েছিল। সেটা কি যে বিএনপি ভারতের সাথে মিশে গিয়েছে, বিএনপি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করছে, বিএনপি তো এখন আওয়ামী লীগের আর একটা প্রতিচ্ছবি, তো ভারতের সাথে নাকে খত দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন, দাসখত দিয়ে এসেছেন। হেন কোনো বিষয় নাই যে ভারতকে সাথে নিয়ে, সেটা কিন্তু আমরা এনসিপির পক্ষ থেকেও নানা সময় নানা বক্তব্য প্রমাণ হলো। তো এটা কিন্তু মানে বিএনপি কখনোই বিএনপি আমাদের সবচেয়ে গর্বের জায়গা হলো ওইটা যে বিএনপি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন না বাংলাদেশ ফার্স্ট, এই নীতিতে বিএনপি সবসময় চলেছে, আজীবন চলবে। বিএনপি কখনো কারো সাথে নাকে খত দিয়ে কোনোদিন রাজনীতি করে নাই অতীত দিনে, আগামী তো করবে না। আর এই যে হুমায়ুন কবির সাহেবের কথা বলা হলো, এইটা আমি জানি না যে এটা ওই ধরনেরই কোনো অপপ্রচার কিনা কিংবা কোনো এই কিনা। কারণ হুমায়ুন কবির সাহেব এই ধরনের কথা এটা বলতে পারে যে ধরেন আজ থেকে 30 বছর আগে কিংবা 40 বছর আগে যে রাজনীতি, সেই রাজনীতিটা তো অবশ্যই চেঞ্জ হবে। আজ থেকে 40 বছর আগে যে পররাষ্ট্রনীতি সেটা তো এখন চেঞ্জ হতে হবে। কারণ সেই 40 বছর আগের পররাষ্ট্রনীতিটা কি ছিল? পররাষ্ট্রনীতিটা কিন্তু খুব কাছাকাছি কয়েকটি দেশের সাথে ছিল। এখন কিন্তু সারা পৃথিবীর, আপনি এখান থেকে শুরু করে আপনি সেই সাউথ আফ্রিকার একটা দেশেও যদি কোনো ঘটনা সংঘটিত হয়, সেটার আজ কিন্তু আপনার বাংলাদেশে এসে পড়ে যায় একেবারে একই সময়। তো কাজেই সেই সময়ের পররাষ্ট্রনীতি আর এখনকার পররাষ্ট্রনীতির তো কিছু চেঞ্জিং আসবে। এটাতে এখানে তো নতুন করে আমি বলি যে এটা নতুন করে বলার কিছু নাই। আরেকটা হলো যে মালয়েশিয়ার কথাটা বলছেন, আমি মালয়েশিয়া, হ্যাঁ তারা প্রশ্ন রাখতেই পারে। আর দেখেন এই 6 মাসের মধ্যে কিন্তু একটা জিনিস প্রমাণ হয়েছে, যেটা হলো বিএনপি বলতে পারে ওদের পক্ষ থেকে বলা হয়, কিংবা এটাও সত্য যে এই 6 মাসের মধ্যে আমাদের দলীয়ভাবে অনেককে বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে। এটার কারণ কি জানেন? এটার কারণ হলো যে খুব ভালো দীর্ঘ 17 বছর যে ফ্যাসিস্ট সরকারটি ছিল, তারা একটা কাজই করেছিল, সেটা হলো প্রশাসনকে তারা অ্যাবসুলেট করেছিল এবং প্রশাসনটাকে এতটাই করেছিল যে আপনি একটা পিয়ন পর্যন্ত শুরু করে একদম মানে পররাষ্ট্রমন্ত্রী পর্যন্ত কিংবা প্রধানমন্ত্রী তৎকালীন মানে ফ্যাসিস্টদের যে প্রধানমন্ত্রী ছিল তার মানে মহাসচিবের সেক্রেটারি পর্যন্ত কেউ কিন্তু তার দলের বাইরে কিন্তু হতে পারে নাই। কাজে সেরকম একটা প্রশাসনকে সামনে নিয়ে বিএনপিকে চলতে হচ্ছে। এখন বলতে পারেন এই যে জেলা পরিষদ বিএনপি যেটা জেলা পরিষদে বিভিন্ন জায়গায় যে নিয়োগ দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে? এটা কিন্তু আপৎকালীন। কারণ আমি কিন্তু
চাইলে কালকেই জেলা পরিষদ নির্বাচন দিতে পারবো না, তাইলে কালকে দিতে পারবো না, কিন্তু জনগণ কিন্তু আমাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় দিয়েছে। জনগণ কিন্তু আজ কালকে সকাল থেকেই মানে প্রশ্ন করতে থাকবে, তুমি আমাকে কি সেবাটা দিচ্ছ, আমার প্রয়োজন কিভাবে মিটাতে মানে মিটাচ্ছ না। এই সেই জায়গায় নির্বাচনগুলো দ্রুততার সাথে করা উচিত কিনা? সেই আবুল জন্যই রশিদ, আপনার কিন্তু কাছে এই কি মনে হয়? আপদকালীন কিন্তু আমরা এই পদক্ষেপগুলো নিয়েছি। যখনই আমরা নির্বাচন হয়ে যাবে তখন কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে সবাইকে কিন্তু এই দায়িত্বগুলো পালন করতে হবে। আচ্ছা, আমি ওনাকে বলছি, হুমায়ুন কবির ভাই নিয়ে আপনি তো কথা বলছেন। হুমায়ুন কবির ভাই যেটা বলেছেন বা বলতে মানে এটা বলেছেন কিনা সেই বিষয়ে আমি যাচ্ছি না। আমি নিজে একজন সাংবাদিক, আমার 39-38 বছর হয়ে গেছে। তারপরেও বলছি যে জামাত ইসলাম একসময় বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করতো না, তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, কিন্তু এখন রাজনীতি করেন, বাংলাদেশের সংসদে বসেন, বিএনপির সাথে তারা মন্ত্রীও হয়েছিলেন জোট গঠন করে। এগুলো হচ্ছে বাস্তবতা। পরিস্থিতি চেঞ্জ হয়, মানে বিভিন্ন বিষয়ে চেঞ্জ হয়। আপনি কি জানেন যে আজকে পৃথিবীর সবচেয়ে বড় খবর কি? যদিও এটা বাংলাদেশের মিডিয়া, আমি এখানেও বলছি এই মিডিয়া তো ঠিক মতো আসেনি। সেটা হচ্ছে যে বাংলাদেশ তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরবের যে সামরিক জোট, সেটাতে যাওয়ার জন্য ইতিবাচক মানে ইঙ্গিত দিয়েছে। এটা কে বলেছেন? এই হুমায়ুন কবির সাহেব বলেছেন। উনি বাসসের সাথে সাক্ষাৎকারে বলেছেন যে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ। জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে 3 দেশের সঙ্গে অর্থনৈতিক কিংবা প্রতিরক্ষা সহযোগিতা কাঠামোয় যুক্ত হওয়ার বিষয়টি ঢাকা ইতিবাচক দেখছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির। দ্যাট ভেরি সেম ম্যান। এবং এটা হচ্ছে চেঞ্জিং ডাইনামিক্স। এখন চেঞ্জিং ডাইনামিক্স হচ্ছে আপাতত বলেই দিলেন, পৃথিবী এক এক সময় এক এক রকম ভাবে চলে। জেনারেল জিয়াউর রহমানকে পৃথিবী যেভাবে তখন ছিল, তখন সোভিয়েত ইউনিয়ন ছিল, স্নায়ুযুদ্ধ ছিল, আর এখন আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এই আঞ্চলিক শক্তিকে। আপনি দেখেন গত কয়েকদিন থেকে তারা পাগল হয়ে গিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নেওয়ার জন্য, এবং আপনারা এইসব ব্যাপারে বিরোধী দলরাও বাংলাদেশের সরকারকে সমর্থন জানিয়েছেন, এর জন্য ধন্যবাদ জানাতে হয়। এখানে আপনার গতকালকে রণধীর জয়সওয়াল তিনি বলছিলেন যে বাংলাদেশের এই যে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহ নজরদারিতে রাখছে দিল্লি, জাস্ট গতকালকে বলেছেন ভারতের মানে মুখপত্র। আর আজকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী উনি বলে দিয়েছেন আমরা এখানে যাব, এটা ইতিবাচক। এটা আজকে অন্যান্য রয়টার্স, আপনি অন্যান্য দেশের খবরে দেখেন, এটা আসছে, টিআরটিতে আসছে। এখন এরপরে বাংলাদেশ আর কি করতে পারে? বাংলাদেশের মতো একটা ক্ষুদ্র দেশ, যেটা আমি সব সময় আমার বই বা আমার লেখায় বা আমি আমার টকশোতে বলি যে জেনারেল জিয়াউর রহমান আমাদেরকে জোটবদ্ধতার দিকে নিয়ে গিয়েছিলেন মুসলিম দেশগুলোর সাথে, চীনের সাথে এবং আমেরিকার সাথে। বাংলাদেশ এক্স্যাক্টলি তার সন্তান তারেক রহমান এক্স্যাক্টলি সেই কাজটা করছেন। ছোট একটি দেশকে টিকে থাকতে গেলে এত বড় আমাদের অর্থনীতি নেই যে আমরা এত বড় সামরিক বাহিনী গঠন করতে পারবো, আমার নিরাপত্তার ছত্রছায়া দিতে পারবো, অর্থনৈতিক ছত্রছায়া দিতে পারবো। আমাদেরকে সেই কারণে জোটবদ্ধ হতে হচ্ছে, এবং আমরা জোটবদ্ধ হচ্ছি পাকিস্তানের সাথে, আমাদের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে নয়। এটাও কিন্তু বলেছে আমরা ভারত বা পাকিস্তানের স্বার্থ দেখে কোনো দিকে যাব না। এর থেকে আর একটা দলের কাছ থেকে, একটা দেশের কাছ থেকে এই চেঞ্জিং ডাইনামিক্স এই পৃথিবীতে আমরা আর কি চাইতে পারি বলেন? এর থেকে তো আর বেশি আমরা চাইতে গেলে আমরা মনে করবো অবিচার করবো আমাদের সরকারের প্রতি বা আমাদের দেশের মানুষের প্রতি, তাই না? হ্যাঁ, আমি মনে হয় বাংলাদেশে ভারতের ব্যাপারে আধিপত্য নিয়ে সবচেয়ে বেশি লিখেছি এবং এখনো লিখি, ভারতীয় গোয়েন্দা সংস্থা নিয়ে। হ্যাঁ, আমার বইগুলো আপনি পড়ে দেখতে পারেন। তা আমি বলতে পারি যে বাংলাদেশের বিএনপি বা বাংলাদেশের যে আপনারাও কেউ ভারতীয় আধিপত্যবাদকে সমর্থন করেন না, কিন্তু কথায় কথায় বিএনপি একটা লিবারেল পলিটিক্যাল পার্টি, একটা মধ্যপন্থী রাজনৈতিক দল, এক এক রকমের রাজনৈতিক দল। আমি তো আমার জীবদ্দশায়, আমি তো ছোটবেলার থেকে আমি জেনারেল জিয়াউর রহমানকেও দেখেছি ক্লাস 7-এ পড়ার সময়। আমি তো বলছি যে এই পর্যন্ত তো কাউকে আমি দেখিনি যে তারা বাংলাদেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়েছেন, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে অন্তত পক্ষে। কিন্তু আমি বলছি তারা অদক্ষ, এটা আমি বলছি। এই যে আপনি যে প্রশ্নগুলো করছেন সেই প্রশ্নগুলোর উত্তর হয়তো আপনি অনেক কিছুই পাবেন, এটার পিছনে পর্দার আড়ালে অনেক কিছুই পাবেন, সেটা পেতে পারেন, সেটা বাংলা একটা আভ্যন্তরীণ বিষয়। কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে এর থেকে বাংলাদেশের সামনে ভালো অপশন আমাদের দেশে, এই সাহসী অপশন কে নিয়েছে আজ পর্যন্ত? সাহসটা পেয়েছে কে আমাকে বলেন? উনি যে বলে দিলেন, আপনি বলছেন
যে আমরা আমাদের সরকার বলেনি বা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেনি যে হাসিনাকে ফেরত দেওয়ার ক্ষেত্রে। আপনি কি ভুলে গেছেন যে কয়েকদিন আগে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম শর্ত ছিল যে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। 2 নম্বর হচ্ছে যে 5ই আগস্ট যেটা করেছে, 2 নম্বর হচ্ছে শহীদ ওসমান হাদির হত্যাকারীদের ফেরত দিতে হবে এবং পরিস্থিতি সন্তোষজনক হলে বাংলাদেশ সরকার যাবে। আমরা 18 কোটি লোকের একটা ছোট দেশ, 4069 কিলোমিটার হচ্ছে আমাদের বর্ডার ভারতের সাথে, পাকিস্তানের সাথে বর্ডার 1700 কিলোমিটার লিটোরাল কাশ্মীর বাদ দিয়ে, চীনের সাথে 3000 কিলোমিটার ভারতের বর্ডার। সেই ছোট বাংলাদেশটি ভারতকে আজকে বলছে যে তোমাকে ফেরত দিতে হবে, তা নাহলে আমি যাব না। ওসমান হাদি হত্যাকারীকে ফেরত দিতে হবে, নাহলে আমি যাব না। এইটুকু ক্রেডিট অন্তত পক্ষে দেয়া দরকার বাংলাদেশ সরকারকে। আপনারাও এটাতে সমর্থন করেছেন আমি জানি, কিন্তু ধরেন কিছু কিছু হাইট তোলা আমাদের জাতীয় স্বার্থের জন্য একটু ক্ষতিকর হয়ে দাঁড়ায়। আপনারা এই যে বিএনপির ওনারা বসে আছেন না, ওনাদেরকে এই যে অনেক বিষয়ে, যেমন চাঁদাবাজির বিষয় আছে, ঢাকা বা অন্যান্য জায়গায় এত যে ব্যাটারি চালিত রিক্সা, হকার, এগুলো চাঁদা কোথায় যায়, তারপরে অন্যান্য যে ব্যবসা বাণিজ্যের যে বিভিন্ন কন্ট্রাক্ট হয় সেগুলোতে কি হয়, সেগুলো নিয়ে ওনাদের চামড়া ছিলে ফেলেন, কিছু যায় আসে না, সেটা ওনারা জবাব দিবেন জনগণের সামনে। কিন্তু আমাদের এই সমস্ত বিষয়গুলোতে হাইট তোলা আমার মনে হয় বন্ধ করতে হবে জাতীয় স্বার্থে। তার কারণ আমাদেরকে অনেক প্রতিরোধ, অনেক প্রতিকূলতা মোকাবেলা করতে হবে। ভারতের মতো এত বড় একটা দেশকে আমাদের মোকাবেলা করতে হচ্ছে, এটা কিন্তু যাচ্ছে মানে চারটিখানি কথা। সেই জায়গায় যেহেতু এখন পর্যন্ত বলা যায় যে ভারত সফর আপাতত মাননীয় প্রধানমন্ত্রীর পুরোপুরি আসলে এখনো নির্ধারিত হয়নি, কারণ বাংলাদেশের শর্তের কারণেই আসলে বিষয়টি নিয়ে আলোচনার পর্যায়ে রয়েছে। সামনের দিনগুলোতে আমরা এই বিষয়ে কি ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছি আলোচনা আমরা করতেই চাই, তবে সেটি বিরতি পর্ব। জি, প্রশ্ন থাকলে করে নেন, আমরা এরপরে বিরতি থেকে উত্তরটা নিব। আমি কিন্তু বলিনি যে বাংলাদেশ সরকারকে আমি অ্যাপ্রিশিয়েট করেছি, কিন্তু আপনি যেটা বলছেন যে হাদির হত্যাকারী এবং হাসিনাকে ফেরত না দিলে বাংলাদেশ সরকার ভারতে যাবে না, এই বিবৃতিটা স্পষ্ট না। ওনারা এইটা পরিবেশ অনুকূলে করার কথা বলেছেন, কিন্তু যাবেন না এই কথা স্পষ্ট করেননি। এক, দ্বিতীয় হচ্ছে এটা কিন্তু আমি কিন্তু বলছি যে বাংলাদেশের স্বার্থ রক্ষা হইলে আমরা সরকারের সাথে আছি, সুতরাং ওই বিষয়ে আমি শুধু তথ্যটা স্পষ্ট করলাম। দ্বিতীয় হচ্ছে যে এই যে মক্কা চুক্তি নিয়ে আলাপ হচ্ছে, এইটা বেসিক্যালি একটা ইরান বিরোধী একটা সামরিক জোট। এই জোট থেকে বাংলাদেশ এটা ইরানের আজকের আমি খবর করে দিচ্ছি, তবে এটা ইরানকে নোটিফাই করা বিরতি নিয়ে আসতে হবে। দর্শক, বিরতির পর আপনারা নিশ্চয়ই যুক্ত হবেন। মায়রা নূর, আপনি খুব সম্ভবত যে আমরা আলোচনা করছিলাম মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির বিষয়টি নিয়ে মনে হয় আপনি কিছু বলতে চেয়েছিলেন। আচ্ছা, যেটা আমরা বলছিলাম যে এই যে মক্কা চুক্তির যে আলাপটা হচ্ছে, আমরা উই আর ইয়েট নট পার্ট অফ দ্যাট কন্ট্রাক্ট, কিন্তু এটা নিয়ে আলোচনা হচ্ছে। সেটা পজিটিভ না নেগেটিভ বাংলাদেশের জন্য সেটা পর্যালোচনা করতে অবশ্যই সেটা সংসদে আলোচনা করতে হবে। কারণ এইটা আপনারা যেমন দেখছেন যে ভারত এটা নিয়ে কনসার্ন কিনা সেটা আমার কনসার্ন না। আমার কনসার্ন হচ্ছে বাংলাদেশ হিসেবে আমি এই চুক্তি থেকে কি পাবো, এবং সেটা সংসদে আলোচনা হওয়ার আগে বাংলাদেশ সরকার সেই চুক্তিতে যাতে না ঢুকে সেইটা আমার দাবি থাকবে। এবং একই সাথে আপনি দেখেন এইটার সাথে যেই 3টা দেশ আছে, এরা কিন্তু মধ্যপ্রাচ্যে ইরানের সাথে যে যুদ্ধ, সেই যুদ্ধের সাথে সম্পৃক্ত। এখন আপনি একটু আগে আমার ভাই বলছিলেন নেগোশিয়েট করলো কে পাকিস্তান, এটা কিভাবে সম্পৃক্ত হয়? এর আগে আমি প্রশ্ন করিনি, আপনি উত্তর দেন। আপনাদের কাছে উত্তর জানার জন্যই তো প্রশ্নটা করা। তো এর আগে আপনি যেটা বলছিলেন যে ইসলামী রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক স্থাপনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া চেষ্টা করেছে, আমরা সেটাকে অবশ্যই অ্যাপ্রিশিয়েট করি। এখন কিন্তু যখন ইরান যুদ্ধ হয়, তখন কিন্তু আমরা দেখেছি যে ইসলামী রাষ্ট্রগুলোই একে অপরের সাথে বিবাদে জড়িয়ে পড়ছে, এবং কিছু স্বার্থান্বেষী মহল এই ইসলামী রাষ্ট্রগুলোকে একে অপরের সাথে আসলে বিবাদে জড়িয়ে দিচ্ছে। সেই জায়গা থেকে আমরা যেটা অনুরোধ করব যে বাংলাদেশ যদি বেনিফিটেড হয় সেটা আলোচনা করেন সংসদে, কিন্তু যদি এমন হয় যে তাতে করে মধ্যপ্রাচ্যের যে লড়াই, যেই রাষ্ট্রগুলোর মধ্যে যে ইরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মধ্যে যে লড়াই, সেই লড়াইয়ে যাতে বাংলাদেশ কোনোভাবেই ওই লড়াইয়ের মাঝখানে না পড়ে, সেইটা যাতে সচেতন ভাবে আমরা সেই জিনিসটা খেয়াল রাখি, সেটা আমাদের দাবি। আপনি যেটা বলছেন, দেখেন ভারতের রণধীর জসওয়াল বা ভারতের সরকার গত কয়দিন থেকে মাথা খারাপ হয়ে গেছে যে এখান থেকে বাংলাদেশকে দূরে রাখা যায় কিভাবে।
এখন চান না। আপনারাও আসলে ওইদিকে নিয়ে যেতে চান বাংলাদেশকে। আপনারা কতগুলো হাইপ সৃষ্টি করেন যে এটা ইরান বিরোধী মানে একটা শক্তি, এটা কষ্ট ইরান করেন। বিরোধী নয়। আমাকে শোনেন আগে, আজকেও ইন্টারন্যাশনাল রিপোর্ট ইরানকে নোটিফাই করা হয়েছে যে ওই এলাকার হরমুজ প্রণালী এবং আশেপাশের এলাকার নিরাপত্তা বিষয়গুলো কিভাবে নিয়ন্ত্রণ করা হবে সেই বিষয়ে এই দেশগুলো ইরানকে নোটিফাই করেছে। আর আপনার তথ্যগুলো ঠিক নয়, এগুলো আবেগাশ্রিত। সেটা হচ্ছে পাকিস্তান এখানে মেডিয়েশন করেছে এবং পাকিস্তানের পারমাণবিক শক্তি ছিল বলে ওখানে মেডিয়েশনটা করার ক্ষমতা পেয়েছিল। আর তুরস্ক একটা ন্যাটোভুক্ত দেশ, মুসলমান বিশ্বের একটা অন্যতম শক্তি, শুধু ইরানই একমাত্র মুসলমান বিশ্বের দেশ না। এবং এখানে তুরস্ক একটা বড় ভূমিকা রেখেছে, আর সৌদি আরবও রেখেছে। এখন না, আমাকে বলতে দেন আগে, আমাদের কথা শোনে। আমি এই জিনিসটা লক্ষ্য করি যে আপনাদের মধ্যে কিছু ভুল ধারণা আছে যে বাংলাদেশকে একটা জোটে যেতে হবে, বাংলাদেশের শক্তি দরকার, আমাদের চীনের সহায়তা দরকার, আমাদের মার্কিন ছত্রছায়া দরকার। বাংলাদেশ যত এগুলো বাড়াবে আমাদের তত সুবিধা। তার কারণ আমরা রপ্তানি করি এক এক দেশে, এক এক দেশ থেকে সামরিক সরঞ্জাম আনি, আমাদের সন্তানরা লেখাপড়া করতে যায়, আমাদের শ্রমিকরা সেই সব দেশে যায়। আমাদেরকে সেগুলো দেখতে হয়। আজকে ভারতের মতো একটা দেশের ক্ষেত্রে আপনি শুধু এটুকু চিন্তা করেন যে বাংলাদেশের মতো একটি সরকার, এত ছোট একটি রাষ্ট্র যার সামরিক ক্ষমতা সীমিত, সেটা এককভাবে সবকিছু করতে পারে না। আপনাদেরকে মাথায় এগুলো রাখতে হবে, আন্তর্জাতিক বিষয়গুলো মাথায় রাখতে হবে। তাদেরকে কোনো না কোনো জায়গায় যেখানে আমাদের সুবিধা হবে, যেখান থেকে আমি তেল আনতে পারবো, যেখানে আমার শ্রমিক বেশি রপ্তানি করতে পারবো, যেখানে আমি পোশাক বেশি রপ্তানি করতে পারবো, আমি সেসব দেশের সাথে যাব। আমাকে চীন যে সমস্ত সুবিধা দিচ্ছে সেজন্য আমাকে চীনের সাথে জোটবদ্ধতা যেতে হয়, লাগবে সেটাও আমরা চুক্তি যাব। করলে কি আমাদের সাথে চীনের সম্পর্ক কেমন হবে? কোনো সমস্যা নেই। চীন পাকিস্তানের অন্যতম বন্ধু, সৌদি আরবের বন্ধু, তুরস্কের বন্ধু, এবং চীন এই জোটটাকে স্বাগত জানিয়েছে। আপনি কি জানেন যে চীন মানে আপনার এখন যে অরুণাচলের সীমান্তে যে সেনা মোতায়েন করেছে, সেখানে তার অত্যাধুনিক J-20 স্টিল বিমান যে মোতায়েন করেছে, এবং এটা তো আপনি খবরে পড়েছেন। তো এগুলো করছে কেন? আপনি বাংলাদেশের নিরাপত্তা এমনি সহজভাবে রক্ষা করা যায় না। আমাদের যতটুকু সশস্ত্র বাহিনীর ক্ষমতা আছে, আমরা এটাকে বলি ফোর্স মাল্টিপ্লায়ার। জেনারেল জিয়াউর রহমান আমাদেরকে তত্ত্বটা দিয়ে গিয়েছিলেন এবং উনি সেটা কার্যকরভাবে বাস্তবায়ন করেছিলেন, যা এরশাদ সাহেবও বজায় রেখেছিলেন, আর বেগম খালেদা জিয়ার সময় তো ছিলই। সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন বন্ধু রাষ্ট্রের সাথে সম্পর্কের মাধ্যমে আমাদের শক্তিটাকে বাড়িয়ে তুলি। আমরা যখন একটা দেশের সাথে নেগোসিয়েশন করতে যাই, আজকে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী বা আমাদের হুমায়ুন ভাই বলতে পারছেন যে আমরা ওর পরিস্থিতি অনুকূল হলে যাব, এই সাহসটা বাংলাদেশ পায়। তার কারণ প্রথম হচ্ছে বাংলাদেশের এই সরকারটা নির্বাচিত, আপনারাও নির্বাচিত, এবং দ্বিতীয় সাহসটা পায় হচ্ছে যে বাংলাদেশের পাশে কিছু বন্ধু রাষ্ট্র দাঁড়িয়েছে, সেই রাষ্ট্রগুলো আমাদেরকে বিপদে আপদে সাহায্য করতে পারে। আমরা যদি এটা না করি তাহলে এটা আপনাদের জন্য খারাপ, আমাদের জন্য খারাপ, বাংলাদেশের জন্য খারাপ। আমাদের সেই জিনিসগুলোও দেখতে হয় মাথায়, শুধু একদিকে হলে না। আপনারা যেটা কনসেন্ট্রেট করা বরং বেশি দরকার, সেটা হচ্ছে এই যে এনাদের যে বিভিন্ন অসদৃশ্য কাজ কারবার আপনারা দেখছেন, আমি যে আবারও বললাম অদক্ষতা দেখছেন, বিভিন্ন সামঞ্জস্যহীনতা দেখছেন, এগুলোকে বরং ধরেন, যাতে আমাদের আভ্যন্তরীণ জিনিসগুলো শক্তিশালী হয় এবং আপনারা নবীন প্রজন্ম যেন আরো শক্তিশালীভাবে বেড়ে উঠতে পারেন। কিন্তু আপনারা যদি হাইপের মধ্যে থাকেন তাহলে আপনারা আন্তর্জাতিক এই সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু পিছিয়ে পড়বেন, এটাও আপনাদের খেয়াল রাখতে হবে। আমি আবার একটু বলি, সেটা রোজ ভাই সুন্দরভাবে হুমায়রা, আমি একটু বলি, অসাধারণ বলেছেন না, এরপরে খুব বেশি বলার কিছু না। তবে আমি এটুকু বলতে চাই যে আমরা কিন্তু সবসময় দেখেছি, যেটা আমি আগেও বলেছি, যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে নীতিতেই, তার সাথে কিন্তু এই যে মিডল ইস্টের প্রত্যেকটা দেশের সাথে একটা গভীর এবং নিবিড় সম্পর্ক। সেটা আপনি সৌদি আরব বলেন, সেটা ইরান বলেন, ইরাক বলেন, কাতার বলেন, প্রত্যেকটা দেশের সাথে কিন্তু অসাধারণ সুন্দর সম্পর্ক, এবং সেইটা কিন্তু কন্টিনিউ করে গিয়েছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই পথেই হাঁটছেন। কাজে ইরানের সাথে আমাদের সম্পর্ক কিন্তু অসাধারণ, কারণ কদিন আগেই ইরানের যে খোমেনি সাহেব হলেন, মানে তার যে জানাজা হলো, সেখানে কিন্তু মাননীয় স্পিকার অংশগ্রহণ করেছেন। এবং আমরা জানি যে ইরানের সাথেও অসাধারণ সুন্দর সম্পর্ক। তবে সৌদি আরব
কিভাবে সৌদি আরব আমাদেরকে সাপোর্ট দিয়েছেন, কারণ আমাদের সবচেয়ে বেশি কিন্তু আমাদের যে শ্রমিক সবচেয়ে বেশি কিন্তু সৌদি আরবে যাচ্ছে। তারপরে ধরেন এখানে তুরস্ক আছে, তুরস্কের সাথেও কিন্তু আমাদের রিলেশন মানে অসাধারণ, খুবই ভালো। যদিও আমরা নির্বাচনের সময় দেখেছি যে তারা কিন্তু জামাতে ইসলামকে একটা মানে সমর্থন তাদের কাছ থেকে একটু বেশি পেয়েছিল, কিন্তু ওটা অন্য বিষয় যেটা ভাই বললেন। ওগুলো সবসময় সবকিছু কিন্তু ধরে নেই না। আমরা কি দেখি, আমরা বিশ্ব রাজনীতিতে যেটা দেখি, দেখেন আমেরিকা এবং চায়নার সাথে একটা কম্পিটিশন আছে, কিন্তু তাদের অর্থনৈতিক পলিসিতে কিন্তু তারা এক হয়ে যায়। যে কারণে আমরা দেখি যে চায়নার মানে প্রেসিডেন্ট চলে যাচ্ছে আমেরিকাতে, আবার আমেরিকার প্রেসিডেন্ট চলে আসতেছে চায়নাতে। ভারতের সাথে তো যখন তখন যুদ্ধ লেগে যায়, যখন তখন বর্ডারে মানে ভয়ঙ্কর রূপ ধারণ করে, কিন্তু তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের প্রধানমন্ত্রী চায়না যাচ্ছে। চায়না কারণ কি, আপনার একটা হচ্ছে রাষ্ট্র টু রাষ্ট্রের একটা সম্পর্ক, আবার এর ভিতরে আপনার এই যে বাণিজ্যিক যে সম্পর্ক, এখন পৃথিবীতে কিন্তু সবচেয়ে বড় হয়েছে অর্থনীতি, কে কত বেশি বেনিফিট নিতে পারবে কোন রাষ্ট্র থেকে, সেই জায়গায় কিন্তু অন্য ধরনের একটা পলিসি মেনটেন করতে হয়। কাজেই আমরা যদি সেই সংকীর্ণ, আর হুমায়রা বলতেছিল যে কি করছে, দেখেন একটা হলো রাজনৈতিক স্টেটমেন্ট আর কূটনৈতিক স্টেটমেন্টের মধ্যে কিন্তু অনেক ভিন্নতা আছে, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। কূটনৈতিক যে স্টেটমেন্টগুলো আছে সেখানে কিন্তু সবসময় সব কিছু ওই রাজনীতি যে স্টেটমেন্টগুলো হয় সেইভাবে দেওয়া যায় না, কারণ এটা তো আর একটা দেশের সাথে আপনার কমিটমেন্টে যেতে হচ্ছে, চুক্তিতে যেতে হচ্ছে। তা এইগুলো যদি আপনার পরিপূর্ণভাবে না হয় এবং ওই দেশ যদি অ্যাগ্রি না করে, তাহলে কিন্তু অনেক সময় এইগুলা কিন্তু প্রকাশ্যে আনা যায় না। কাজে এই জায়গাগুলা ওরা যেভাবে চাচ্ছে সেইটা কিন্তু অনেক সময় দেওয়া না যেতে পারে। তবে এটা ঠিক যে পার্লামেন্টে এটা নিয়ে, কারণ সকল আলোচনার মূল কেন্দ্রবিন্দু হবে পার্লামেন্ট, কিন্তু এই জায়গায় কিন্তু আমরা দেখি পার্লামেন্টে কিন্তু সরকারি দল বিরোধী দল, আপনারা দেখেছেন এই যে গত পরশুদিন যে প্রেসিডেন্ট ইলেকশন হলো, ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ইলেকশন হলো। ইলেকশনের পর্বে আমাদের প্রেসিডেন্ট বিপুল ভোটে জয়লাভ করেছে, বিরোধী দল কিন্তু কংগ্রাচুলেট করেছে, এসে একজন আর একজনের সাথে মানে কোলাকুলি করেছে। এটা কিন্তু অসাধারণ একটা বিষয়। কাজেই আমি মনে করি যে হ্যাঁ, বিরোধী দল এটা নিয়ে ডিসকাস করতেই পারে, সেখানে তো আমি দেখি না। তো আমি এইটুকুই বলবো যে আমরা যে ভাইয়ের সাথে একাত্রতা মানে সুর মিলে বলতে চাই যে আমরা পররাষ্ট্র বিষয়ে আমরা কিন্তু মানে এই যে পলিটিক্যাল এর সাথে একদম পুরোপুরি মানে রাজনৈতিক যে বক্তব্য সেটার সাথে গুলিয়ে না ফেলি। আমরা কথায় কথায় আমরা ট্যাগ লাগিয়ে না দেই, কথায় কথায় আমরা ভারতের সাথে বিএনপির যোগসূত্র খোঁজার চেষ্টা না করি, কথায় কথায় বিএনপিকে দুর্বল পররাষ্ট্র নীতির এর জায়গায় বিএনপি কাজ করছে এটা না বলি। ইতিমধ্যেই কিন্তু বিএনপি সফলতার এবং শক্তিশালী পররাষ্ট্র নীতি বাস্তবায়ন করতে যাচ্ছে, সেইটা কিন্তু বিএনপি ইতিমধ্যে স্বাক্ষর রেখেছে। আমি হয়তো আপনাদেরকে বারবার বলছি, আবারও বলছি, বিএনপি দুর্বলভাবে পররাষ্ট্রনীতি হ্যান্ডেল করছে এই কথাটা একবারও আমরা বলি নাই। আমরা চেয়েছি স্পষ্টতা, জবাবদিহিতা। আপনি রাজনীতি আর কূটনীতিকে আলাদা করলে হবে না। তো আপনি যদি আপনারা যেভাবে মানে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, আমরাও যে একেবারে পড়াশোনা করছি না, ঘাটছি না, বুঝতে পারছি না, ব্যাপারটা এরকম না। ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে তো পড়ালেখা আমরাও করছি, কারণ রাষ্ট্র তো সার্বভৌমত্ব রক্ষা করতে হলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে সেই পড়ালেখাটাও তো আমাদেরকে করতে হচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা যখন মানবাধিকার করিডোর নিয়ে স্পষ্টতা চেয়েছি এবং সেইটাকে যদি করতেই হয়, তাহলে আপনারা কেন বিএনপিকে আগে এরকম ট্যাগ লাগালেন বলেন তো? না কেন বিএনপিকে বলছিলেন যে নাকে খত দিয়ে আসছে তারেক রহমান, তারপর ভারত যেভাবে বলছে সেইভাবেই চলছে, এই করছে সেই করছে, কোনটা না বলেছেন বলেন? কোনটা না বলেছেন? বিএনপির কোনটা একটা না লাগিয়েছেন? এখন কি হলো? ইতিহাসের সবচাইতে কঠিন ভাষায় প্রতিবাদ জানিয়েছে এই সরকার। আমরা একটু শুনি। জি, হুমায়ুন। এটা বলছিলাম যে যেমন মানবাধিকার করিডোরের বিষয়টা যখন ইন্টারিম গভর্নমেন্ট হ্যান্ডেল করছিল, সেই কূটনৈতিক বিষয়টাও কিন্তু আমরা প্রতিহত করেছি এবং সেই সময় কিন্তু আপনারা আমাদের সাথেই ছিলেন। এখন আপনারা যখন কূটনৈতিক বিষয় হ্যান্ডেল করছেন, তখন আপনারা সেটা স্পষ্টতা এবং জবাবদিহিতার জায়গা যখন আমরা নিশ্চিত করতে বলছি, তার মানে এটা না যে আমরা এটা বলছি যে আপনারা এটা করতে পারেন না বা করাটা ঠিক হচ্ছে না। আমরা শুধু চাই যে রাষ্ট্রের পক্ষে যে কাজ করছেন সেই জিনিসটাই জনগণের সামনে স্পষ্ট করেন, পার্লামেন্টে আলাপ করেন।
যেই জিনিসটা জনগণকে স্পষ্ট হতে হবে, এরকম কোন হিডেন চুক্তি, যেরকম শেখ হাসিনা ভারতের সাথে দেখা করে এসে হিডেন চুক্তি করতে, হিডেন চুক্তি আমরা আর বাংলাদেশে আমরা কোনো হিডেন চুক্তি করি নাই, করলে সেটা নিয়ে আলোচনা করেন। সেটাই আমাদের ওনার পয়েন্টটা ঠিক আছে, ওনার পয়েন্টটা ঠিক আছে, তবে ওটা একটা পর্যায়ে গিয়ে করতে হবে। পবিত্র করছি বা আমরা সরকারকে ঠিক করছে না বলতে চাচ্ছি, বয়ানটা এরকম না। আমরা সরকারের কাছে জবাবদিহিতা চাই, স্পষ্টতা চাই। সেই জবাবদিহিতার কতটুকু হচ্ছে সরকার দিচ্ছে, আমরাও সেটি আপনাদের মাধ্যমে জানতে চাই। আপনারা যেহেতু দুই পক্ষই আছেন, সরকার এবং বিরোধী দল, তবে সেটি বিরতির পর আমরা একটু জানবো, কারণ ভারতের এই সফর নিয়ে আসলে আমাদের আরো বেশ কিছু প্রশ্ন রয়েই গেছে। দর্শক, বিরতির পর নিশ্চিত যুক্ত হবেন আলোচনায়। কাজী মাহবুবুর রহমান, অনেক ধন্যবাদ সময় দিয়েছেন আমাদেরকে। আমরা আসলে যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, একে তো মক্কার ইস্যুটি আছে, মক্কা চুক্তি নিয়ে, প্রতিরক্ষা চুক্তি নিয়ে আমরা হয়তো কথা বলছিলাম, কিন্তু ভারত নিয়ে একটু কথা বলতেই চাই। সেটি হচ্ছে, গণমাধ্যম যেটি বলছে যে এখন পর্যন্ত ভারত সফর মাননীয় প্রধানমন্ত্রী, সেটি পুরোপুরি যেহেতু ফয়সালা হয়নি, সেটাকে স্থগিত বলা যায়। এবং বাংলাদেশের পক্ষ থেকে যেসব শর্ত দেওয়া হয়েছে, এর প্রেক্ষিতে ভারত এখন বিমস্টেকে মাননীয় প্রধানমন্ত্রী যদি শেষ পর্যন্ত নাও যান, কিন্তু দ্বিপাক্ষিক, অর্থাৎ ভারতের সাথে বাংলাদেশের একটি দ্বিপাক্ষিক যাতে আলোচনা হয় বা সফর একটি হয়, সেটির একটু তোড়জোড় করছেন, এবং সেটি এই মাসে করবার তাদের আগ্রহ রয়েছে, এরকম খবর বিভিন্ন গণমাধ্যমগুলোতে আছে। এই বাস্তবতা আপনার কাছে জানতেই চাই যে ভারত সফরটি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যদি শেষ পর্যন্ত না যান, বা তারা যদি পরবর্তীতে শুধু দ্বিপাক্ষিক আলোচনার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানায়, তাতে কি আসলে যে শর্তগুলো বাংলাদেশ দিয়েছে, সেখানে কি কোনো ধরনের ফয়সলা হবার সুযোগ কি আছে, আপনার কাছে কি মনে হয়? আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। আপনাকে ধন্যবাদ। বেশ কিছু প্রশ্ন। এই আলোচনাটা যেদিন মক্কা চুক্তি হয়, সেদিনই তুলে এনেছিলাম যে কোন একটা টেলিভিশনে হয়তো, যে মক্কা চুক্তি একটা অপরচুনিটি বাংলাদেশের জিও স্ট্র্যাটেজিকে ঢেলে সাজানোর জন্য। আজকে ভারত সফরটাকে দুইটা আঙ্গিকে দেখতে হবে। একটা হলো রিসেন্ট ইন্টারন্যাশনাল যে ডেভেলপমেন্ট, মক্কা চুক্তি, আবার অন্যদিকে ব্রিক্সের যে জিও স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স, ভূ রাজনৈতিক যে গুরুত্ব, সেটার আলোকে দেখতে হবে। অথবা বলতে পারি ব্রিক্সের ভূ রাজনৈতিক যে প্রতিদ্বন্দ্বিতা, সেটা আলোকে দেখতে পারি। আমি আগেও একদিন বলেছিলাম হয়তো এটা, যে আমার একটা স্টাডিতে দেখা গেছে যে ব্রিক্সের যারা সদস্য রাষ্ট্র আছে, তাদের প্রায় 80% কর্তৃত্ববাদী রাষ্ট্র। ডেমোক্রেসি ইন্ডেক্সে যাদেরকে কর্তৃত্ববাদী অথরিটেরিয়ান স্টেট বলা হয়, তাদের প্রায় এই সদস্য, মানে ব্রিক্সের যারা সদস্য, তাদের 80% হলো কর্তৃত্ববাদী রাষ্ট্রের ডেমোক্রেসি ইন্ডেক্স অনুযায়ী। এখন সারা বিশ্বে কিন্তু একটা কম্পিটিশন চলছে, এবং এই ব্রিক্সের কিন্তু একটা অবজেক্টিভ হলো বিকল্প বিশ্ব ব্যবস্থা তৈরি করা, যে বিশ্ব ব্যবস্থাটা এখন ওয়েস্ট, পশ্চিমারা নেতৃত্ব দিচ্ছে। এই পশ্চিমা নেতৃত্বের বাইরে একটা বিশ্ব ব্যবস্থা তৈরি করা। এখানে আছে একদল কর্তৃত্ববাদী রাষ্ট্র, যাদেরকে বলা হচ্ছে ডেমোক্রেসি ইন্ডেক্স অনুযায়ী তাদেরকে কর্তৃত্ববাদী রাষ্ট্র হিসেবে ডিফাইন করা হচ্ছে। আবার অন্যদিকে যাদের এখন বিশ্ব ব্যবস্থা চলছে, তারা কিন্তু একটা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ডেমোক্রেটিক স্টেট, গণতন্ত্র, ডেমোক্রেসি ইন্ডেক্স অনুযায়ী টপ ডেমোক্রেটিক কান্ট্রিগুলো এই জায়গাতে আছে। এখন বাংলাদেশ ব্রিক্সের কারণে যদি ইন্ডিয়া যায়, তার দুইটা ব্যাপার আছে। একটা হলো ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক যতটা না বাংলাদেশ খারাপ করেছে 5 আগস্টের পরে, তার চেয়ে বেশি ইন্ডিয়ার উদ্যোগটাই বেশি ছিল। সে পর্যায়ক্রমে বাংলাদেশের সাথে সম্পর্কটা সেভাবে রাখতে চায় নাই মনে হচ্ছে। বিশেষ করে 5 আগস্টের পরে নতুন যে শক্তি আসছে, সেই শক্তিকে স্বীকৃতি না দেওয়া বা স্বীকৃতি দিতে না চাওয়ার মতো একটা অবস্থা। যদিও প্রফেসর ইউনূসের সরকারকে সাথে তারা কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে, কিন্তু সেখানে একটা টানাপোড়েন ছিল, একটা কম্পিটিশন ছিল, অথবা অনেক সময় ট্রাস্টেরও একটা অভাব ছিল, বিশ্বাসের একটা ঘাটতি ছিল। সেটা যেখানে 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে আরো কমে আসার কথা, কিন্তু সেটা কমে নাই, বরং বেড়েছে। এর প্রধান কারণ হলো যারা 5 আগস্টের আগের শক্তি ছিল, তাদেরকে শুধুমাত্র ভারতে আশ্রয় দেওয়া নয়, বরং এর মধ্যে যারা ইতিমধ্যেই সাজাপ্রাপ্ত হয়েছে, তাদেরকে সেখানে রাজনীতি, এক ধরনের রাজনীতি করার সুযোগ তৈরি করে দেওয়া, অথবা তৈরি হওয়ার ফলে বাধা না দেওয়া, তাদের রাজনৈতিক বক্তব্য বাধা না দেওয়া। এইটা আগের চেয়েও বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটাকে আরো ডিটারেট করেছে। এখন
এখানে সেই বাংলাদেশের বাস্তবতায় ভূমিকা যদি কেমন? ভারত বা যেটি আমরা গণমাধ্যমে বলছিলাম যে দ্বিপাক্ষিক একটা সফরের চেষ্টা করছি, সেখানে কি বাংলাদেশের তখন অংশ নেওয়া কি ঠিক হবে কিনা, কি মনে করেন? এখন এটা তো ব্রিক্সের প্রেক্ষিতে বা ব্রিক্সের বর্তমানে বাইরে, যদি ব্রিক্সে বাইরে, মাননীয় আমি প্রধানমন্ত্রী সেটাই না বলছি, যান, ব্রিক্সের প্রেক্ষিতে বা ইন্ডিয়ার শুধু আমন্ত্রণে বায়োলেটারাল ইন্টারেস্ট যদি না হয়, সেখানে এটা সুযোগ খুব কম। কিন্তু যদি পারস্পরিকভাবে একটা মানে ইন্ডিয়া এবং বাংলাদেশ উভয়ই এগ্রি করে যে না, তারা আলাপ করতে চায়, আলাপ তো করা উচিতই, কথা বলা তো উচিত। যত টানাপোড়েনে থাকুক, প্রতিবেশী রাষ্ট্র হোক, বাইরের রাষ্ট্র হোক, সবার সাথে কথা বলা উচিত। সেই কথা বলার জন্য যে প্রয়োজনীয় প্ল্যাটফর্ম, সেটা তো উভয়কে তৈরি করতে হবে। কথা তো সবাই বলতে চায়। আপনি যদি কথা বলতে গিয়ে কাউকে ছোট করেন, কথা বলতে গিয়ে কারোর সার্বভৌমত্ব লঙ্ঘন করেন, কথা বলতে গিয়ে কারোর যে 5ই আগস্টের পরে যে নতুন শক্তি, গণতান্ত্রিক শক্তি তৈরি হয়েছে, তাকে নাকচ করেন, সেক্ষেত্রে তো কথা বলাটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। যদিও বাংলাদেশ স্ট্র্যাটেজিক্যালি হয়তো ছোট রাষ্ট্র, মানে তার সেইভাবে ভারতের মতো এত সামরিক বাহিনী নাই বা এত অর্থনীতি এত বড় নয়, কিন্তু তারপরেও তো মর্যাদা তো আর কোনো রাষ্ট্রের কম নয়। অ্যাডভোকেট হুমায়রা নূর, আপনার কাছে এই প্রশ্নটি আসলে আমার থাকবে যে ছোট করে আসলে মন্তব্য করবেন যে ব্রিক্সের বাইরে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বা বাংলাদেশের সাথে ভারত সরকার দ্বিপাক্ষিক একটা সফরের চেষ্টার তোড়জোড় করছে, বিভিন্ন সূত্র আসলে বলছে কূটনৈতিক দিক থেকে। সেখানে আসলে বাংলাদেশের অংশগ্রহণ করা বা সেই সফরটি করা, সেটি যদি হয় তাহলে সেটি কিভাবে আসলে আপনি দেখছেন? দেখেন, ভারত যেভাবে মাহবুবুর রহমান স্যার সুন্দরভাবে ব্যাখ্যা করলেন যে আমি একটা সার্বভৌম রাষ্ট্র, আমার দেশ ছোট হতে পারে, হুমকির সম্মুখীন হতে পারে, কিন্তু দিন শেষে বাংলাদেশ যেই মুহূর্ত থেকে বাংলাদেশ হিসেবে জন্ম নিয়েছে, সেই মুহূর্ত থেকে বাংলাদেশে স্বাধীন এবং সার্বভৌম একটা রাষ্ট্র, এবং একটা সার্বভৌম রাষ্ট্রকে সম্মানের সাথে ট্রিট করা ইজ ভেরি ভেরি বেসিক। এবং আমার সরকার, সেটা আমি বিরোধী দলে থাকলেও, তার কাছ থেকে আমার নাগরিক হিসেবে এটাই এক্সপেকটেশন যে একটি রাষ্ট্রের সম্মান সমুন্নত রাখতে যেইভাবে নেগোশিয়েট করা প্রয়োজন, সেই নেগোসিয়েশনটা ওনারা শুরু করেছেন, এবং সেই নেগোসিয়েশনটা প্রপারলি হতেই হবে। এবং বাংলাদেশকে যারা এই পর্যন্ত ক্ষতি করার চেষ্টা করেছে, বাংলাদেশের সম্মান আসলে নষ্ট করার চেষ্টা করেছে, যেইভাবে কিছুদিন আগেও পুশিনের ঘটনা ঘটেছে এবং বাংলাদেশের বিষয়ে বিরূপ মন্তব্য করেছে ভারত, হঠাৎ করে সুন্দর দুইটা মিষ্টি কথা শুনে ভারতের আসলে কথায় গলে যাওয়ার মতো কিছু আছে বলে আমি মনে করি না। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শক্তভাবে এই নেগোসিয়েশনটা করবে, এবং বাংলাদেশের সাথে যে বিদ্যমান চুক্তি আছে, সেই চুক্তি এবং বাংলাদেশের সাথে যে ভদ্রতার সম্পর্ক, একটা দেশের সার্বভৌম রক্ষা করার জন্য যে বেসিক, সেই বেসিকটা তারা রক্ষা করবে। আমার দেশের খুনি হাদির হত্যাকারীকে যেইভাবে তারা একেবারে কিংস ট্রিটমেন্ট, প্রিন্স ট্রিটমেন্ট দিচ্ছে, সেই ট্রিটমেন্ট দেখে বাংলাদেশিরা মোটেও সন্তুষ্ট না। সেইগুলো, এবং শেখ হাসিনা ওখানে বসে এই 5ই আগস্টে পর্যন্ত যেইভাবে বিবৃতি দিতে পেরেছে, এটা অবশ্যই তাদের এই অবস্থান, তাদের এই আশকারা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য একটা হুমকি স্বরূপ। সেটাকে সরকারের কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই, এবং সরকার সেই আলোচনাটাই শুরু করেছে। আপনার কাছ থেকে যদি এই বিষয়ে একটু ছোট করে মন্তব্য নেই, আমাদের হাতে মাত্র 2 মিনিট সময় আছে। ভারতের এই ইস্যুতে, ভারতের ইস্যুতে বাংলাদেশ সরকার যা বলার তা বলে দিয়েছেন। একটা হচ্ছে, সামনে আপা বলেছেন যে রাজনৈতিকভাবে একটা কথা বলা একরকম আর কূটনৈতিকভাবে কথা বলা একরকম। আমার অনেকেই বলে আসছেন যে হয়তো বাংলাদেশ বক্তব্যটা দিয়েছে খুব কড়াভাবে। তার কারণ বাংলাদেশের সরকারকে কথা দেওয়ার পরেও 5ই আগস্টে মানে যে জুলাই আগস্টের বর্ষপূর্তিতেই ভারতের মাটিতে এই সংবাদ সম্মেলন বা এই ধরনের আয়োজন করেছে। সুতরাং বাংলাদেশ সরকার যে জবাব দিয়েছেন এটা সঠিক দিয়েছেন। এখন ভারত সরকার যদি জিনিসগুলোকে ওইভাবে চিন্তা ভাবনা করে, এবং দেখেন তারা তাদের সাবেক যে কূটনীতিবিদরা আছে, বিনা সিকরিকে নামিয়ে দিয়েছেন, আপনার পিনাক রঞ্জন চক্রবর্তী, এনারা দুজনেই ঢাকাতে ছিলেন, আমি ডিপ্লোম্যাটিক বিট করতাম সে সময়, আমি এনাদের দুজনকেই চিনি ব্যক্তিগতভাবে। এনারা যে ভাষায় কথা বলছেন সেগুলো কোনো কূটনীতিক ভাষা না, এগুলো আবার বাংলাদেশের এই সরকারকে যেভাবে হেনস্থা করার জন্য আবার আরেক দিক দিয়ে করছে, মানে খোঁচাচ্ছেন। তো সুতরাং তারা যদি এগুলো বন্ধ করেন, বাংলাদেশ গভর্নমেন্ট যদি মনে করে আমাদের দাবি মানা হয়েছে, শেখ হাসিনাকে ফেরত দেবে, শহীদ হাদির হত্যাকারীকে ফেরত দেবে, তাহলে আমাদের সরকার, আমাদের প্রধানমন্ত্রী কেন যাবেন না? যাবেন, অবশ্যই যাবেন। মূলত আমাদের যেটা নীতি, সেটা হলো সবার সাথে বন্ধুত্ব,
মানে সব রাষ্ট্রের সাথে বাংলাদেশের বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নাই। আর ভারত তো আমাদের প্রতিবেশী, তার সাথে আমাদের সুন্দর সম্পর্ক থাকুক, এটাই আমরা চাই। কিন্তু অত্যন্ত দুঃখের সহিত বলতে হচ্ছে যে আমাদের যে সিকিউরিটি থ্রেট সেটা কিন্তু আমরা সবসময় তাদের কাছ থেকে, একটা তো আমাদের প্রত্যেকটা সময় আমরা দেখি আমাদের গণতন্ত্র সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ভারত বিভিন্ন সময় বিভিন্ন ভূমিকা পালন করে, বিশেষ করে দীর্ঘ 17 বছর যেটা করেছে ভারত। ভারতের আশ্রয় প্রশ্রয় আমরা মনে করি যে এই ফ্যাসিজম কিংবা এই ফ্যাসিস্টরা এখানে এত দীর্ঘ সময় থাকতে পেরেছে এবং এর মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ চরমভাবে নির্যাতিত হয়েছে। আরেকটা অত্যন্ত দুঃখের বিষয়, দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হত্যাকারী কোথায় আশ্রয় নিয়েছে? ভারতে আশ্রয় নিয়েছে। তারপরে আপনি হাতির হত্যাকারীরা কোথায় আশ্রয় নিয়েছে? ভারতে আশ্রয় নিয়েছে। এই 36 জুলাই গণহত্যাকারী এই ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী কোথায় আশ্রয় নিয়েছে? ভারতে আশ্রয় নিয়েছে। আপনি জানেন যে আমাদের সরকার 2/3 মেজরিটি চাইতে বেশি আসন নিয়ে সরকার গঠন করবার পরে তারা ভারতের সাথে সুন্দর সম্পর্ক রক্ষা করবার জন্য চেষ্টা করেছে, কিন্তু তারা আসলে একটা জায়গায় আপনি ধরেন এই যে 5ই আগস্ট অত্যন্ত সেনসিটিভ একটা মানে সেই সময় তারা আসলে মানে সময় বাংলাদেশের জন্য এক ধরনের বাংলাদেশের অনুরোধ করেছিল যে ওই ফ্যাসিস্ট সরকারের ওই পলাতক প্রধান সাবেক কনফারেন্স যেন না করা হয়, কিন্তু তারপরে ভারত সেটা শুনেনি, বক্তব্য দিতে না পারে, সেই সামান্য অনুরোধটুকু রাখতে পারে নাই, তাহলে সেই ভারতের সাথে কি করে বাংলাদেশের সম্পর্ক আমরা আলোচনা এখানে শেষ করতে হচ্ছে। আমরা সামনের দিনগুলোতে এই বিষয় নিয়ে আরো আলোচনা করব, কারণ যেহেতু মক্কা প্রতিরক্ষা চুক্তির বিষয়টাও সামনে এসছে। অনেক ধন্যবাদ হেরেন জিরিন খান, একই সাথে আবুল মোহাম্মদ শহীদুল ইসলাম আপনাকে, হুমায়ুন নূর এবং একই সাথে কাজী মাহবুবুর রহমান। দর্শক আপনারা এতক্ষণ সাথে ছিলেন। আলোচনা আসলে শেষ করতেই হচ্ছে সময়ের অভাবে, আবারও নিশ্চয়ই কথা হবে। ধন্যবাদ।